কেমন আছেন আবির হোসেন? জি স্যার, ভালো স্যার, আলহামদুলিল্লাহ। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা ক্লাসে চলে যাই। Recording in progress. আমি স্ক্রিন শেয়ার করি কেমন, তারপরে আমাদের সঙ্গে কথা বলি। আর এখানে পার্টিসিপেন্টদেরকে আমি মিউট করি আগে। আমাদের আর চ্যাপ্টার বাকি হচ্ছে যে 16, 17, 18। সো আজকে অবশ্য 30th ক্লাস, ডাজন্ট ম্যাটার, একটা ক্লাস হয়তো বেশি নিব শেষ করে, মানে আপনাদের সিলেবাসটা যেন পুরোপুরি কমপ্লিট হয় আর কি। সবাইকে মিউট করে আমি যাচ্ছি, স্ক্রিন শেয়ার করবো। আপনারা স্ক্রিন দেখলে আমাকে রেসপন্স করবেন। স্ক্রিন শেয়ার করছি, আপনারা দেখেন কিনা, দেখছেন কিনা আমাকে জানাবেন একটু প্লিজ। স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তো এক মিনিট আমাকে একটু সময় দেন। আপনাদের এমনিতে ওই কি অবস্থা, ওই ফর্ম ফিল আপের সময় ডেট দিয়ে দিছে না? স্যার পরীক্ষা কবে থেকে শুরু আপনাদের? স্যার 29। আচ্ছা, তো যাই হোক, আমরা ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা চ্যাপ্টার 16 ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের ক্যাশ কন্ট্রোলটা নিয়ে আমরা আজকে আমাদের আলোচনা। ক্যাশ কন্ট্রোল, ক্যাশ ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা। সো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের আমাদের যে কয়েকটা এলিমেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা আপনার কারেন্ট অ্যাসেটস এন্ড কারেন্ট লায়াবিলিটিস, এলিমেন্টগুলা কি কি আপনারা একটু বলতে পারবেন? সামবডি বলেন, আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের মধ্যে কি কি বিষয় আমাদের ম্যানেজমেন্টের বিষয়টা আসছে? 4টা সেক্টর বলেন, কি কি জিনিস, 4টা কম্পোনেন্ট আছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের মধ্যে, কি কি আছে? 4টা বা 5টা বলতে পারেন, নো প্রবলেম। বলবেন ইনভেন্টরি, তারপরে কি? ক্যাশ, রাইট, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, মূলত এগুলোই আসলে। হ্যাঁ, ইনভেন্টরি, ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, আর ওইদিকে অ্যাকাউন্টস পেয়েবল। এই 4টা বিষয় কম্পোনেন্ট সম্বন্ধে জানলে আমাদের হয়ে যায়। তো আমরা তো গত ক্লাসে আমরা ইনভেন্টরিটা কভার করেছি, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ওখানে রেশিওগুলো আমরা অ্যানালাইসিস করেছি এবং ইনভেন্টরি কন্ট্রোল নিয়ে আলোচনা হলো। আজকে আমরা ক্যাশ নিয়ে আলোচনা করবো, ক্যাশ ম্যানেজমেন্টটা কিভাবে করতে হয়। So lead of this chapter হচ্ছে analyze the working capital position and identify areas for improvement. আর এই চ্যাপ্টারের কম্পোনেন্ট হচ্ছে analyze cash flow forecasts over a 12 month period। 12 মাসের জন্য ক্যাশ ফ্লো ফোরকাস্টটা কিভাবে করতে হয়। আর ডিসকাস মেজার্স টু ইমপ্রুভ এ ক্যাশ ফোরকাস্ট সিচুয়েশন। ক্যাশ ফোরকাস্ট সিচুয়েশনকে ইমপ্রুভ করার জন্য কি কি মেজার নিতে হয় সেগুলো নিয়ে ডিসকাশন, আর কিছু না। চ্যাপ্টার ওভারভিউ হচ্ছে ক্যাশ কন্ট্রোল, এর মধ্যে রিজনস ফর হোল্ডিং ক্যাশ। ক্যাশ কন্ট্রোল এর মধ্যে কি কি আছে, এর মধ্যে রিজনস ফর হোল্ডিং ক্যাশ, আমরা কেন ক্যাশটা হোল্ড করা দরকার আছে, আমাদের কিছু ক্যাশ আমাদের কেন থাকতে হয়। দেন ক্যাশ বাজেট, ক্যাশ বাজেটিং করার সময় কিভাবে ক্যাশ বাজেটিং নিয়ে আমাদের কিন্তু আমরা যে মাস্টার বাজেটিং করার সময় কিন্তু ক্যাশ বাজেটিং কিছুটা আমরা টাচ করেছিলাম, ওইটাই একই রকম কনসেপ্ট নিয়ে ক্যাশ বাজেটিংটা এখানেও আমরা দেখবো আবার। তারপরে হচ্ছে কি আমার ইউজিং স্প্রেডশিট মানে কি, এক্সেল দিয়ে যেটা কাজ করে, এক্সেল দিয়ে যে আমরা ক্যাশ কন্ট্রোলটা করতে পারি বা ক্যাশ বাজেটিং করতে পারি, সেগুলাই ইউজিং স্প্রেডশিট আর ইমপ্রুভিং দ্য সিচুয়েশন। আর ক্যাশ বাজেটের মধ্যে প্রিপারেশন কিভাবে করতে হয়, এন্ট্রি ইন্টারপ্রিটেশন কিভাবে করতে হয়। তো রিজনস ফর হোল্ডিং ক্যাশ, আমরা কেন ক্যাশটা আমাদের কিছু দরকার, কিছু ক্যাশ কেন দরকার আমাদের। সো যদিও আমাদের অলদো ক্যাশ নিডস টু বি ইনভেস্টেড টু আর্ন রিটার্নস, আমরা সাধারণত ক্যাশটা কি করি, কোনো ইনভেস্টমেন্ট প্রজেক্টে ইনভেস্ট করে সেটাকে আমি রিটার্ন পাওয়ার জন্য চেষ্টা করি। যদিও আমাদের ক্যাশ দরকার ইনভেস্টমেন্ট করে আর্ন করার জন্য, বাট বিজনেসেস নিড টু কিপ এ সার্টেন অ্যামাউন্ট রেডিলি অ্যাভেলেবল। কিছু অ্যামাউন্ট আমাদের রেডিলি অ্যাভেলেবল দরকার হয়, এবং দ্য রিজনস বিহাইন্ড দিস ইজ দ্যাট
transactions motive, precautionary motive, and investment motive. Transactions motive হচ্ছে কি ক্যাশ রিকোয়ার্ড টু মিট ডে টু ডে এক্সপেন্সেস, আমাদের ডে টু ডে এক্সপেন্স থাকে, হ্যাঁ, সেগুলোর জন্য আমাদের ট্রানজাকশন হয় কিছু, সেখানে ট্রানজাকশন মোটিভ ওটাই। ফর এক্সাম্পল পেরোল দিলাম, বেতন দেওয়া, পেমেন্ট ফর সাপ্লায়ার্স, এগুলো। আর প্রিকশনারি মোটিভ কি? প্রিকশনারি মোটিভ হচ্ছে কি আমাদের ক্যাশ হেল্প টু গিভ এ কশন এগেইনস্ট আনপ্ল্যান্ড এক্সপেন্ডিচার। আনপ্ল্যান্ড কোনো এক্সপেন্স থাকতে পারে, ওটা আমাদের হঠাৎ করে কোনো একটা আনপ্ল্যান্ড একটা এক্সপেন্ডিচার চলে আসলো, যেমন দ্য ক্যাশ ইকুইভ্যালেন্ট অফ বাফার ইনভেন্টরি, হঠাৎ করে ইমার্জেন্সি আমাদের ইনভেন্টরি কিনতে হচ্ছে বাফার ইনভেন্টরি হিসেবে, ইনভেন্টরি লাগবে, হঠাৎ করে লেগে গেল, হ্যাঁ, তো ওখানে প্রিকশনারি মোটিভ কিছু থাকে, আমাদের ওই জন্য কিছু ক্যাশ আমাদের হোল্ড করতে হয়। আর কিছু থাকে ইনভেস্টমেন্ট মোটিভ, সেটা হচ্ছে ক্যাশ ক্যাপ অ্যাভেলেবল টু টেক অ্যাডভান্টেজ অফ মার্কেট ইনভেস্টমেন্ট অপরচুনিটি। হঠাৎ করে একটা অপরচুনিটি চলে আসলো মার্কেট থেকে ইনভেস্টমেন্ট করার জন্য, সেটার জন্য আমাদের সেখানে হয়তো বেনিফিট বেশি পাবো আমরা, সেই ক্ষেত্রেও আমাদের কিছু ক্যাশ হোল্ড করে রাখলে আমরা বেটার আর্নিং এর জন্য ওখানে চলে যেতে পারি হঠাৎ করে। এই সমস্ত কারণে আমাদের কিছু ক্যাশ হোল্ড করে রাখতে হয়। আর যদি আমরা ফেল করি, ফেলিওর টু ক্যারি সাফিসিয়েন্ট ক্যাশ লেভেলস, যদি আমরা ফেল করি তাহলে কি হয়? ক্যান লিড টু লস অফ সেটেলমেন্ট ডিসকাউন্টস। সেটেলমেন্ট ডিসকাউন্টস মানে আর্লি পেমেন্ট করলে আমরা সেটেলমেন্ট ডিসকাউন্ট পাই কিছু, আমাদের পেয়েবল অ্যামাউন্ট থেকে যদি আর্লি পেমেন্ট করে দিই, হয়তো বা আমাদের সাপ্লায়ার আমাদের কিছু ডিসকাউন্ট দেয়, সেগুলো আমরা হয়তো লস করতে পারি। লস অফ সাপ্লায়ার গুডউইল, হ্যাঁ, ট্রেড সাপ্লায়ার্স রিফিউজ টু অফার ফার্দার ক্রেডিট, ওরকম হতে পারে। সুতরাং আমাদের ট্রেড সাপ্লায়ার যে গুডউইল থাকে সেটা আমাদের নষ্ট হতে পারে। তারপর হচ্ছে পুয়ার ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, যদি আমরা মানে আমাদের জন্য মনে করেন ওয়েজেস পেমেন্টটা আমরা অন টাইম করলাম না, হ্যাঁ, তখন হয়তো আমাদের একটা আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপটা কিন্তু পুয়ার হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে, শ্রমিক মালিক সম্পর্ক নষ্ট হতে পারে। সো পুয়ার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ বলে এটাকে। And potential liquidation, যদি কোর্ট যদি চায়, the court may be petition to wind up the company if it is consistently fails to pay bills as they fall due. So these are the reasons for holding cash, এবং এটা ফেলিওর কি এবং এটার কারণটা কি আমরা আলোচনা করলাম। এই রিজনগুলোই এগুলোতে আলোচনা আসছে। এফিশিয়েন্ট ক্যাশ ম্যানেজমেন্ট, এফিশিয়েন্ট যদি ক্যাশ ম্যানেজমেন্ট কি জিনিস? The amount of cash available to an entity at any given time is largely dependent on the efficiency with which cash flows are managed. The key principles of cash management are collect debts as quickly as possible. আমি ভালো ক্যাশ একটু বড় করা যায় স্যার, একটু বড় করা যায়? হ্যাঁ, থ্যাংক ইউ, আমি একটু ভুলে গেছিলাম আসলে, মোবাইল থেকে দেখছেন না? জি স্যার, থ্যাংক ইউ স্যার। দেখতে পাচ্ছেন এখন? জি স্যার, থ্যাংক ইউ। সো প্রথমে আমরা কনসেপ্টগুলো ক্যাশ ম্যানেজমেন্টের কি ধারণা এগুলো নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা 2-3টা অঙ্ক আছে করলে আমাদের হয়ে যাবে। সো এফিশিয়েন্ট ক্যাশ ম্যানেজমেন্ট, এফিশিয়েন্ট ক্যাশ ম্যানেজমেন্টটা কি জিনিস? ক্যাশ ম্যানেজমেন্টে কিভাবে এফিশিয়েন্টলি করা যায়? The amount of cash available to an entity at any given time is largely dependent on the efficiency with which cash flows are managed. The key principle of cash management are collect debts as quickly as possible. যদি আমাদের যে ডেট গুলো আছে সেল করলাম, বা আমাদের যে লোন গুলো আছে বা ডেট গুলো হয়ে আছে, সেই ডেট গুলো আমরা কালেক্ট করলাম as quickly as possible. Pay suppliers as late as possible. সাপ্লায়ারদেরকে যদি আমরা লেট করে পেমেন্ট করি তাহলে আমাদের ক্যাশটা ভালো থাকে। সো পে সাপ্লায়ার্স as late as possible. ডেট গুলোকে as quickly as possible আমরা সংগ্রহ করব, সাপ্লায়ারদেরকে as late as possible পেমেন্ট করব, and bank cash takings promptly. সেটা একটা আছে। সুতরাং এগুলো হচ্ছে কি এফিশিয়েন্ট ক্যাশ ম্যানেজমেন্ট terms are আছে। once again the firm faces the balancing act, আবার সেই ব্যালেন্সিং অ্যাক্ট যেটা আমরা আলোচনা করছিলাম, ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে ব্যালেন্সিং অ্যাক্ট করেছি, এখানেও ইনভেন্টরি করলাম, ক্যাশও আছে, অন্যগুলোতেও পাবেন। সো এটা তো তাই লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটি, ব্যালেন্সিং অ্যাক্ট হচ্ছে লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটি। ক্যাশের ক্ষেত্রে লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটি কেমন হয়? লিকুইডিটি হচ্ছে এবিলিটি টু পে বিলস as they fall due and take advantage of opportunities at once. আমার যে সমস্ত পেমেন্ট গুলো আছে ওগুলো আমি তাড়াতাড়ি যখনই আমাদের ডেট হল তখনই আমি পেমেন্ট করলাম এবং অপরচুনিটি গুলো নিয়ে ফেললাম সঙ্গে সঙ্গে। and minimizing profitability, minimizing the holding of cash and idle asset better invested. যদি আমি ক্যাশ যদি কম হোল্ড করে ওই ক্যাশটাকে যদি অন্য পারপাসে আমি ইউজ করে যদি আমি অন্য ইনভেস্টমেন্ট দিয়ে যদি প্রফিট আর্ন করতে পারি, সেটা হচ্ছে প্রফিটেবিলিটি। সেখানে আমার প্রফিটেবিলিটি বৃদ্ধি পাবে। সেজন্য মিনিমাইজিং হোল্ডিং অফ ক্যাশটাকে কম হোল্ড করলাম
and ideal asset better invested অন্যদিকে better investment ইনভেস্ট করলাম, এটা হচ্ছে প্রফিটেবিলিটি বৃদ্ধি করে। সুতরাং ক্যাশেও আমার লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটি একটা বিষয়, ব্যালেন্স করে আমাদেরকে ক্যাশ ম্যানেজমেন্ট করতে হবে। Remember to consider the motives of holding cash and liquidity profitability trade-off in a question that ask for a discussion of cash management. যখন কোনো প্রশ্ন আসে যে ক্যাশ ম্যানেজমেন্ট সম্বন্ধে কিছু ডিসকাশন করেন, তখন আপনার মোটিভ অফ হোল্ডিং ক্যাশ এবং লিকুইডিটি প্রফিটেবিলিটি এই ট্রেড অফের যে বিষয়গুলো আছে সেগুলো ডিসকাস করবেন, তাহলে আপনাদের অ্যান্সারটা সুন্দর হবে, ভালো হবে, পারফেক্টলি হবে। ক্যাশ বাজেটস অ্যান্ড ক্যাশ ফ্লো ফোরকাস্ট। এবার আসেন ক্যাশ বাজেট, আসল কথায় আসে। ক্যাশ ফোরকাস্ট is an estimate of cash receipts and payments for a future period under existing conditions. আমাদের যে বর্তমান যে কন্ডিশন আছে এটাতে আমাদের এস্টিমেটেড যে ক্যাশ রিসিপ্ট, যে ক্যাশ টাকা আমরা টাকাগুলো যে ক্যাশ টাকা পাবো এবং যে ক্যাশ টাকা পেমেন্ট করব ফিউচারে, সেটাই নিয়ে যে ফোরকাস্টিং করা, হ্যাঁ, সেটাই হচ্ছে কি এখানে বিষয়। ক্যাশ ফোরকাস্ট ইজ অ্যান এস্টিমেট। এস্টিমেট কিসের এস্টিমেট? ক্যাশ রিসিপ্টস এবং ক্যাশ পেমেন্টস ফর এ ফিউচার পিরিয়ড। একটা ফিউচার পিরিয়ডের জন্য ক্যাশ রিসিপ্ট কি হবে, ক্যাশ পেমেন্ট কি হবে, এটা একটা ফিউচার একটা এস্টিমেট করা হচ্ছে ক্যাশ ফোরকাস্ট। আর এ ক্যাশ বাজেট ইজ এ commitment to plan for cash receipts and payments for a future period after taking any action necessary to bring the forecast into line with the overall business plan. So forecast করার পরে আমি ক্যাশ বাজেটটা করতে পারি, যে আমি কমিটমেন্ট করতে পারি, কমিটেড রাখলাম ক্যাশ টাকাগুলোকে কমিটেড করে রাখলাম। ক্যাশ রিসিপ্ট কি হবে সেটার জন্য আমি একটা ওখান থেকে একটা কমিটমেন্ট পেলাম যে হ্যাঁ এই অমুক অমুক জায়গা থেকে সেলস থেকে আমি এত টাকা ক্যাশ রিসিভ হবে। আমার পেমেন্টের ক্ষেত্রে সাপ্লাইদের পেমেন্ট একদম আমি আগে থেকে প্ল্যান করে রাখলাম, সেটাই হচ্ছে ক্যাশ বাজেট ফিউচার পিরিয়ডের জন্য। ক্যাশ বাজেট আর ইউজ টু অ্যাসেস দ্য integrate operating budgets, plan for cash shortages and surpluses, and compare with actual spending. Cash forecast can be prepared based on receipts and payments forecasts. তাহলে কি হচ্ছে, আমাদের রিসিপ্টস এন্ড পেমেন্ট ফোরকাস্টে হয়ে বেস করে আমরা ক্যাশ বাজেটটা, ক্যাশ ফোরকাস্ট ক্যান বি প্রিপেয়ার বেসড অন রিসিপ্টস এন্ড পেমেন্ট ফোরকাস্ট। দিস ইজ এ ফোরকাস্ট অফ ক্যাশ রিসিপ্টস এন্ড পেমেন্টস বেসড অন প্রেডিকশনস অফ সেলস এন্ড কস্ট অফ সেলস। তাহলে সেলস থেকে আমাদের আর্নিং হবে, তাহলে ক্যাশ রিসিপ্টগুলো সেখান থেকে প্রেডিক্ট করবো যে কতটুক আমাদের সেল হইতে পারে, সেটা একটা প্রেডিকশন করলাম। আর কস্ট অফ সেলস কি হতো সেটা একটা প্রেডিকশন করলাম। তাহলে দেন এন্ড দ্য টাইমিংস অফ দ্য ক্যাশ ফ্লোস রিলেটিং টু দিস আইটেমস। এবং সেলস এর টাইমিংটা কি, আমি মনে করেন আমার 1 বছরের যে পিরিয়ডটা আছে সেই পিরিয়ডের মধ্যে যে সেলস করব, সেই সেলস থেকে আমার বাকিতে কতটুকু চলে গেল। তো আমার টাইম পিরিয়ডের মধ্যে, ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে আমি এই বাকি যেই বিক্রয় করলাম বা ক্যাশ যেটা বিক্রি করলাম, আমার ফিনান্সিয়াল টার্মস এর মধ্যে, ফিনান্সিয়াল টাইমের মধ্যে কতটুকু সেলস থেকে আমি রিসিভ করতে পারি, টাইমিংটাই জন্য ইম্পর্টেন্ট। সো আমি এখন এই বছর সেল করলাম বলে যে আমি এই বছর টাকাটা পেলাম তা তো না, হয়তোবা আমি এই বছর সেল করলাম, হয়তোবা দেখা যায় যে নেক্সট ইয়ারে আমি টাকা পেতে পারি। সুতরাং আমি এই বছর সেটা ধরতে পারবো না, সেজন্য বলছে যে দিস ইজ এ ফোরকাস্ট অফ ক্যাশ রিসিপ্টস এন্ড পেমেন্টস বেসড অন প্রেডিকশন অফ সেলস এন্ড কস্ট অফ সেলস এন্ড দ্য টাইমিংস অফ দ্য ক্যাশ ফ্লোস। খরচের ক্ষেত্রেও তাই, পেয়েবলের মধ্যে আমি যে ম্যাটেরিয়াল কিনলাম, ম্যাটেরিয়ালের পেমেন্টটা হয়তো বা আমার নেক্সট ইয়ারে পড়ে যেতে পারে, এই বছরের বা এই মাসের মধ্যে আমি 1 মাসের জন্য করলাম, হয়তো বা এই মাসে পড়লো না, আগামী মাসে পড়ে যেতে পারে। সেলস করলাম, সেলসের এই মাসের সেলসটা আমি হয়তো আগামী মাসে টাকা পাবো, সুতরাং আমার ওই যে আগামী মাসে আমি ধরবো সেলসটা এই মাসে ঠিক আছে, কিন্তু নেক্সট মান্থে হয়তো টাকাটা পাবো, তাহলে আমার ক্যাশ রিসিপ্ট হবে নেক্সট মান্থে। আবার খরচের ক্ষেত্রেও আমি এই মাসে খরচ করলাম, আমি খরচটা ট্রানজাকশন করলাম, কিন্তু খরচের পেমেন্টটা হয়তো আগামী মাসে আমার পেমেন্ট পেয়েবল আছে, সেক্ষেত্রে আমি আগামী মাস থেকে আমার পেমেন্টটা যাবে। এই জন্য ক্যাশ টাকাটা তখন টাইমিংটা ইম্পর্টেন্ট, কোন টাইমে আমার ক্যাশ ফ্লোটা হচ্ছে। আবার একই রকম ভাবে ব্যালেন্স শিট আইটেম থেকে করা যায় ব্যালেন্স শিট ফোরকাস্ট। ব্যালেন্স শিট থেকেও আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে করতে পারি। দিস ইজ এ ফোরকাস্ট ডেরিভ ফ্রম প্রেডিকশনস অফ ফিউচার ব্যালেন্স শিটস, প্রেডিকশনস অফ ফিউচার ব্যালেন্স শিট। ফিউচার ব্যালেন্স শিট যা হবে ওদের থেকে ওই প্রেডিক্টেড যে ফিউচার ব্যালেন্স শিট আছে, এস্টিমেটেড যে ফিউচার ব্যালেন্স শিট আছে, সেখান থেকে আমরা এই আইটেমগুলো নিয়ে সেখান থেকে আমরা এই একটা ক্যাশ ফোরকাস্ট করতে পারি। প্রেডিকশনস আর মেড অফ অল আইটেমস এক্সেপ্ট ক্যাশ। ক্যাশ ছাড়া অন্যগুলোর প্রেডিকশন গুলো করবো, which is then derived as a balancing figure. ক্যাশটা তখন ব্যালেন্সিং ফিগার হয়ে যেতে বেরোবে। মনে করেন আমার অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটিস গুলো প্রেডিকশন করলাম, আমার প্রেডিক্টেড লায়াবিলিটি কি, প্রেডিক্টেড কারেন্ট অ্যাসেট গুলো কি। কারেন্ট অ্যাসেট মানে হচ্ছে ইনভেন্টরি অথবা আমার যে কি বলে রিসিভেবলস, এগুলোকে প্রেডিকশন করলাম। আবার পেয়েবলস কি প্রেডিকশন করলাম। প্রেডিকশন করলে
ওই আমার ওটার যে ব্যালেন্সিং ফিগার হবে সেটাই আমার ক্যাশ। সুতরাং predictions are made of all items except cash, which is then derived as a balancing figure. Balancing figure করতে গিয়ে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, তো ওখান থেকে ক্যাশের যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে ব্যালেন্সিং ফিগার করে ক্যাশটা বের করলাম, কত টাকা ক্যাশ লাগবে। You could be asked to do either of these in the exam, though it is most likely to be a receipts and payments forecast. সাধারণত রিসিপ্টস এন্ড পেমেন্ট ফোরকাস্ট নিয়েই আমাদেরকে প্রশ্ন দেওয়া হয়, আপনাদেরকে যে কোনো একটা বলতে পারে, বাট সাধারণত রিসিপ্ট এন্ড ফোরকাস্ট নিয়েই রিসিপ্ট এন্ড ফোরকাস্ট মেথডে যেটা করে ক্যাশ বাদের সেটা দিয়েই বেশি পরীক্ষাতে আসে। এবার তাহলে আমরা দেখি প্রিপেয়ারিং ফোরকাস্ট ফর্ম প্ল্যান রিসিপ্টস এন্ড পেমেন্টস। Every type of cash inflow and receipt along with their timings must be forecast. Note that cash receipts and payments differ from sales and cost of sales in the income statement because আচ্ছা আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? আমি কি আপনার সঙ্গে আছি কিনা একটু বলেন তো প্লিজ। জি স্যার আছেন স্যার। থ্যাংক ইউ। তাহলে কেন আমাদের ডিফার করে? নোট ক্যাশ রিসিপ্টস এন্ড পেমেন্টস ডিফার ফ্রম সেলস এন্ড কস্ট অফ সেলস ইন দ্য ইনকাম স্টেটমেন্ট। কেন কেন সব আমি একটু আগে যেটা আমাদেরকে আমরা আলোচনা করলাম যে আমার হয়তো টাইমিংটা মিলবে না, টাইমিংটা হয়তো এদিক সেদিক হতে পারে, এই মাস থেকে এই মাসের টাইমিংটা ওই মাসে হতে পারে পেমেন্ট বা ইনকামের টাইমিংটা। not all cash receipts of payment cost receipts or payments affect the income statement. For example, the issue of new shares of the purchase of a non-current asset. তারপরে some income statement items are derived from accounting conventions and are not cash flows. For example, depreciation or the profit loss on the sale of a non-current asset. আমার depreciation করলাম, ওটা নিয়ে তো আমার depreciation তো আমার কোনো cash flow হয় না, সুতরাং সেটাকে আমি ধরতে পারি না। Depreciation or the profit loss on the sale of a non-current asset. The timing of cash receipts and payments does not coincide with that income statement accounting period, যেটা একটু আগে আলোচনা করছিলাম। That is, a sale is recognized in the income statement when the invoice is raised, yet the cash payment from the receivable may not be received until the following period or later. যেটা নিয়ে আলোচনা করলাম যে আমি হয়তো বিক্রয় করছি এই মাসে, কিন্তু বিক্রয়ের টাকাটা হয়তো পাবো আগামী মাসে, কিংবা এই কোয়ার্টারে করলাম নেক্সট কোয়ার্টারে পাবো, কিংবা এই বছরে করলাম নেক্সট বছরে পাবো পারি। সো সেখানে আমার কিন্তু টাইমিং ইজ ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আলোচনা করলাম অলরেডি। আর ব্যাড ডেটস উইল নেভার বি রিসিভড ইন ক্যাশ। ব্যাড ডেট কখনোই টাকা পাওয়া যাবে না, and doubtful debts may not be received, এবং doubtful debt হয়তো পাওয়া যাবে না। When you are forecasting the cash received from debtors, you must remember to adjust for these items. যদি ব্যাড ডেট doubtful থাকে সেগুলো অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে আমরা হিসাবটা করব, কারণ এই টাকাগুলো সাধারণত পাওয়া না পাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা একটা প্রফর্মা একটা আছে যে the following approach should be adopted for examination questions. এক্সামিনেশন কোশ্চেনে আমরা কিভাবে প্রফর্মা দিয়ে ক্যাশ বাজেট করব। প্রথমে হচ্ছে প্রফর্মা স্টেপ 1, প্রিপেয়ার এ প্রফর্মা। এই যে প্রফর্মাটা দিয়ে দিচ্ছি এখানে, মনে করেন ক্লিয়ার ডিস্টিংশন, there is no definitive format that should be used for a cash budget. কোনো definitive format নাই। However, whichever format you decide to use, it should include the following গুলো থাকলেই হবে, যে কোনো ফরম্যাটে করেন না কেন আপনার ক্যাশ বাজেট আপনি you can prepare, no problem. So কিন্তু নিচের বিষয়গুলো থাকতে হবে। কি বিষয়? A clear distinction between the cash receipts and cash payments for each control period. Control period মানে কি? যে বছর আমার যেটা আমার আর্থিক যে বছর বা আর্থিক যে মাস নিয়ে কাজ করছি বা যে বছর নিয়ে কাজ করছি বা যে কোয়ার্টার নিয়ে কাজ করছি, হচ্ছে কন্ট্রোল পিরিয়ড। The clear distinction between cash receipts and cash payments for each control period. Your budget should not consist of a jumble of cash flows. It should be logically arranged with a subtotal for receipts and a subtotal for payments. Subtotal মানে কোনো অনেকগুলো পেমেন্ট আছে, কিন্তু অনেকগুলো সেল আছে, অনেকগুলো মানে 10 জনকে সেল করছেন, তো 10 জনের সেলটাকে আপনি একটা টাকা দেওয়া দরকার নেই। আপনি 10 জনের সেলটাকে একসঙ্গে যোগ করলেন, টোটাল রিসিপ্ট কত হইলো, আর পেমেন্ট গুলোকে টোটাল পেমেন্ট কত হইলো, সেভাবে আপনি একটা পেমেন্টকে সাবটোটাল করে ফেললেন। সো ইট ইজ লজিক্যাল, it should be logically arranged with a subtotal for receipts and a subtotal for payments. এই যেমন এই ফরম্যাটটা দেওয়া আছে, যেমন রিসিপ্টস মান্থ 1 2 3 4, হ্যাঁ, রিসিপ্ট ফিউ আইটেমস, দেখছেন ফিউ লাইনস দেওয়া আছে, তো অনেকগুলো লাইন হতে পারে, এখানে একটা পর একটা। সাবটোটাল কত, মান্থ 1 এর সাবটোটাল কত, মান্থ 2 এর সাবটোটাল কত, তাহলে এই অনেকগুলো হয়তো 3-4টা লাইন থাকলো। হ্যাঁ, পেমেন্টের ক্ষেত্রে অনেকগুলো মেনি লাইন থাকতে পারে। পেমেন্ট সবগুলো দেখলাম, এই পেমেন্ট সেই পেমেন্ট, এই পেমেন্ট সেই পেমেন্ট, স্যালারি গেল, ইন্স্যুরেন্স গেল, ঘর ভাড়া গেল, সব পেমেন্ট সাবটোটাল কত হলো, টোটাল এত টাকা।
তারপরে a figure for the net cash flow for each period. It could be argued that this is not an essential feature of a cash budget. However, you will find it easier to prepare and use the cash budget in an examination if you include the cash net cash flow. Also, managers find in practice that a figure for the net cash flow helps to draw attention to the cash flow implications and their actions during the period. ওই যে আপনার টোটাল ইনকাম থেকে টোটাল রিসিপ্ট থেকে টোটাল পেমেন্ট বাদ দিলে যা থাকবে সেটা নেট ক্যাশ ফ্লো। সো আমার টোটাল সাব টোটাল রিসিপ্টের সাব টোটাল কত, পেমেন্টের সাব টোটাল কত, পেমেন্ট রিসিপ্ট থেকে পেমেন্ট বাদ দিলে নেট ক্যাশ ফ্লোটা বের হয়ে যাবে। তো নেট ক্যাশ ফ্লোটা বের করলেন, বের করার পরে লাস্ট লাইট হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। ক্লোজিং ব্যালেন্সটা হচ্ছে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স ফর ইচ কন্ট্রোল পিরিয়ড। প্রত্যেক কন্ট্রোল পিরিয়ডের ক্যাশ ব্যালেন্সটা ক্লোজিং ক্যাশ ব্যালেন্স কি? মনে করেন আপনার মান্থ 1 এর ক্লোজিং ব্যালেন্সটা হবে যেটা হবে মান্থ 1 এর ক্লোজিং ব্যালেন্স যেটা হবে সেটা মান্থ 2 এর ওপেনিং ব্যালেন্স হবে। আবার মান্থ 1 এর ওপেনিং ব্যালেন্সটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে যে যে মাস থেকে শুরু সেই মাসের ওপেনিং ব্যালেন্স কি, বা এর আগের মাসের ক্লোজিং ব্যালেন্স কত ছিল সেটা যেকোনো একটা বলে দিবে। বলতে পারে যে যে মাস থেকে শুরু তার আগের মাসের ক্লোজিং ব্যালেন্স হচ্ছে এত টাকা। তো আপনি ওটাকে মান্থ 1 এর ওপেনিং ব্যালেন্স হিসেবে ধরলেন। তারপরে মান্থ যে ক্যাশ ফ্লোর সঙ্গে নট ক্যাশ ফ্লো যোগ করলে আপনার ক্লোজিং ব্যালেন্স বের হলো মান্থ 1 এর। এই মান্থ 1 এর ক্লোজিং ব্যালেন্সটা আবার মান্থ 2 এর ওপেনিং ব্যালেন্স। তারপরে মান্থ 2 এর ওপেনিং ব্যালেন্সের সঙ্গে এগুলা নেট ফ্লো যোগ করলে ওটার ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স পেলেন মান্থ 2 এর, সেই মান্থ 2 এর ক্লোজিং ব্যালেন্স মান্থ 3 এর ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে। এভাবে চলতে থাকবে। সো দেন বলছে দ্য ক্লোজিং ক্যাশ ব্যালেন্স ফর ইচ কন্ট্রোল পিরিয়ড, দ্য ক্লোজিং ব্যালেন্স ফর ইচ পিরিয়ড উইল বি ওপেনিং ব্যালেন্স ফর দ্য ফলোইং পিরিয়ড। সো এই ফরম্যাটে আমরা ক্যাশ বাজেটটা করব। তাহলে কি করব, আবার দেখি সমস্ত রিসিপ্ট গুলোকে আগে যোগ করব মান্থ ওয়াইজ বা ইয়ার ওয়াইজ, যেটাই হোক না মান্থ ওয়াইজই হবে সব মনে থাকে বেশি। মান্থ ওয়াইজ সব রিসিপ্ট যোগ করলাম, সাব টোটাল করলাম। মান্থ ওয়াইজ সব পেমেন্ট যোগ করলাম, সাব টোটাল করলাম। সমস্ত সাব টোটালের রিসিপ্ট থেকে সাব টোটাল অফ পেমেন্টকে বাদ দিলে নেট ক্যাশ ফ্লো বেরোবে। নেট ক্যাশ ফ্লোর সঙ্গে ওপেনিং ব্যালেন্স যোগ করে ক্লোজিং ব্যালেন্স পেয়ে গেলাম। এই ক্লোজিং ব্যালেন্সটা পরবর্তী মাসের ওপেনিং ব্যালেন্স হলো। আবার এগুলা সেকেন্ড মাসের বা রিসিভ পেমেন্ট গুলা যোগ বিয়োগ করে ক্যাশ ফ্লো বের করে এভাবে করে রাখো। ক্লিয়ার? এই ফর্মেট সম্বন্ধে কোনো কোশ্চেন আছে কারো? কেউ কিছু বলবেন? না স্যার, বুঝা গেছে, ফাইন। তো আমরা একটা অঙ্কে যাবো একটু পরে। ও দেন হচ্ছে কি ফিল ইন দা সিম্পল ফিগার্স। ওই যে এই ফরম্যাটের মধ্যে তখন আপনার সিম্পল ফিগার গুলো আপনি ফিল আপ করবেন এই ফরম্যাট অনুযায়ী। তো সেকেন্ড স্টেপ হচ্ছে ফিল ইন দা সিম্পল ফিগার। যেমন সাম পেমেন্টস নিড only a small amount of work to identify the correct figure and timing and can be entered straight into the pro forma. বুঝছেন না? মনে করেন ওয়েজ এন্ড স্যালারি, ওই যে আমি টাইমিং এর কথা বললাম, তো ওয়েজ এন্ড স্যালারিতেও টাইমিং এর বিষয় থাকতে পারে। হয়তো এই মাসের বেতনটা আমরা আগামী মাসে দিব, এই মাসের বেতনটা আগামী মাসের 5 তারিখ দিই। সো আগামী মাসের 5 তারিখে আমার এফেক্ট করতেছে, এই মাসে এফেক্ট করতেছে না। এই মাসে যেটা এফেক্ট করবে গত মাসের বেতনটা এই মাসে দিব, তাহলে ওয়েজ এন্ড স্যালারি সেখানে এফেক্ট করতেছে। ফিক্সড ওভারহেড এক্সপেন্স তাই, এবং অন্যান্য ক্ষেত্রে কিছু স্মল হয়তো ওয়ার্ক করে নিতে পারে। ফিক্সড ওভারহেড এক্সপেন্সেস বা ডিভিডেন্ড পেমেন্টস বা পারচেজ অফ নন কারেন্ট অ্যাসেটস, এগুলোতে কিছু ছোটখাটো অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে। যা অ্যাডজাস্টমেন্টের কথা বলা থাকবে প্রশ্নে সেভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে খরচ হোক ইনকাম হোক সেগুলোকে অ্যাডজাস্টমেন্ট করার পরে তারপর আমরা ওই যে ফিগারগুলোকে বসাবো। তাহলে সাম পেমেন্টস নিড অনলি আ স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক টু আইডেন্টিফাই দ্য কারেক্ট ফিগার। মানে কি? টু স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক টু আইডেন্টিফাই দ্য কারেক্ট ফিগার। কারেক্ট ফিগারটা বের করে দিব, কিছুটা অ্যাডজাস্টমেন্ট যদি প্রয়োজন পড়ে তো অ্যাডজাস্টমেন্ট করে নিব। করে নিয়ে আমি পেমেন্ট বা যেগুলো আছে বা ইনকাম যেটাই হোক না কেন আমরা ওইটাকে ফিগার বের করবো। অ্যান্ড টাইমিং, এবং টাইমিংটাও খেয়াল রাখবো, কোন টাইমে আমার ইফেক্ট হচ্ছে সেই টাইমিংটা খেয়াল করবো। তাহলে কিছু অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে, কিছু টাইমিং এর বিষয় থাকতে পারে, এগুলো করে আমরা ফিল আপ করবো যে ওই এই পারফরম্যান্সটা স্টেপ 1 এ যে পারফরম্যান্স দেখালাম সেটা। Then step 3 তে work out more complex figures. আরো কিছু কমপ্লেক্স ফিগারস ওয়ার্ক করতে থাকতে পারে। The information on sales on and purchases can be more time consuming to deal with. সেলস এবং পারচেজ দিয়ে কিছু টাইম কনজিউমিং কিছু ফিগার থাকতে পারে, যেমন ডিসকাউন্ট থাকতে পারে, হ্যাঁ টাইমিংও থাকতে পারে, সাপ্লাইজ ক্রেডিট থাকতে পারে। The timings for both sales and purchases must be found from credit periods. ক্রেডিট পিরিয়ড কত আছে সেটাকে আমাদের প্রশ্নের মধ্যে বলা থাকবে যে এত ক্রেডিট পিরিয়ড। তাহলে সেই ক্রেডিট পিরিয়ড অনুযায়ী আমার সেলসের টাকাটা, যে সেলস এবং পারচেজ দুই ক্ষেত্রেই আমি ক্রেডিটে সেল করলাম, ক্রেডিটে সেল করার মধ্যে হয়তো বা কিছু টাকা আমি এই মাসে পেলাম, কিছু টাকা আগামী মাসে, কিছু টাকা তারপরের মাসে, এরকম হতে পারে। পারচেজের ক্ষেত্রেও হতে পারে কিছু টাকা এই মাসে পারচেজের সময়, কিছু টাকা আগামী মাসে,
বা অন্য কোনো পিরিয়ডে এবং আরো কিছু টাকা অন্য কোনো পিরিয়ডে এরকম হতে পারে। সো টাইমিং অফ বোথ সেলস এন্ড পারচেজেস মাস্ট বি ফাউন্ড ফ্রম ক্রেডিট পিরিয়ডস। ভ্যারিয়েবল ওভারহেডস মে রিকোয়ার ইনফরমেশন অ্যাবাউট প্রোডাকশন লেভেলস, এন্ড প্রোডাকশন লেভেলের সঙ্গে ভ্যারিয়েবল ওভারহেড যুক্ত থাকতে পারে। সুতরাং এরকম যদি কোনো প্রশ্নের মধ্যে কিছু বলা থাকে ইন্ডিকেশন, সেগুলো আমরা হিসাব করে নেব। দেন পারচেজেস মে রিকোয়ার ক্যালকুলেশনস বেসড অন প্রোডাকশন শিডিউলস এন্ড ইনভেন্টরি ব্যালেন্সেস। তো প্রোডাকশন শিডিউল নিয়ে যে আমরা ম্যাটেরিয়াল পারচেজ করি, সেগুলো নিয়ে তো আমরা ওই যে কস্টিং মেথড যখন শিখছিলাম তখনও আমরা বিস্তারিত আলোচনা করেছি কিভাবে এফেক্ট করে, আমার কখন কিনতে হবে, কখন ইউসেজ, কত প্রোডাকশন হবে, সেলস কত হবে, হ্যাঁ, এবং ইনভেন্টরি কত হবে। তখন এই যে প্রোডাকশন শিডিউলের উপরে কিন্তু আমার ইনভেন্টরির কেনা বেচা, কেনা এবং ইনভেন্টরি কত যাচ্ছে, ব্যালেন্স, ইনভেন্টরি ব্যালেন্স কত হবে, প্রোডাকশনে কত যাবে, এগুলো তো হিসাব করি আমরা। সো একই কনসেপ্ট এখানে লাগাবেন যে পারচেজেস মে রিকোয়ার ক্যালকুলেশনস বেসড অন প্রোডাকশন শিডিউলস এন্ড ইনভেন্টরি ব্যালেন্সেস। তার মানে পারচেজ রিকোয়ারমেন্ট কত আর ইউসেজ রিকোয়ারমেন্ট কত, পারচেজ কত, ইউসেজ কত, পারচেজ কত, এগুলোকে আমরা যেগুলো আগে থেকে যেগুলো শিখে আসছি বিভিন্ন কস্টিং মেথড করার সময়, ওই একই কনসেপ্টটা এখানে আমরা কাজে লাগাবো এবং সেভাবে বের করে নেবো। সো দিস আর কমপ্লেক্স থিংস, এগুলাতে ওই যে সমস্ত কথা বলা থাকবে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে নেব। ওকে, সো এখন আসেন দেখি, এটা হচ্ছে মোটামুটি আমাদের ক্যাশ বাজার সম্পর্কে ধারণা। এখন আমরা অঙ্কে চলে যাচ্ছি। ফোরকাস্ট ক্যাশ রিসিপ্টস। ফোরকাস্ট ক্যাশ রিসিপ্টস, এটা কি বলতেছে? দ্য ফোরকাস্ট সেলস ফর অ্যান অর্গানাইজেশন আর অ্যাজ ফলোস। একটা অর্গানাইজেশন ফোরকাস্ট সেল দিছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। সেল জানুয়ারিতে দিছে 6,000, ফেব্রুয়ারিতে দিছে 8,000, মার্চে 4,000, এপ্রিলে 5,000। Then all sales are on credit and receivables tend to pay in the following pattern. সমস্ত সেলটা কি হলো? সমস্ত সেল ক্রেডিটে হচ্ছে এবং receivables tend to pay in the following pattern. In month of sale 10%, in month after sale 40%, 2 months after sale 45%. তাহলে কি দাঁড়াচ্ছে? আমি যে মাসে বিক্রি করব সেই মাসে হচ্ছে আমার 10% টাকাটা পাবো, যে তারপরে মাসে পাবো 40%, তারপরে মাসে পাবো 45%। তাহলে কত পার্সেন্ট হলো ওখানে টোটাল? 95. 40, 50, 95% হলো। Organization expects that the rate of irrecoverable debts to be 5%. তাহলে 5% আমার কি ব্যাড ডেট, টাকাটা পাবো না, ধরে নিলাম পাবো না, যখন পাবো না ওটাকে আমরা ধরবো না হিসাব। সো এবার আসেন, তাহলে আমরা হিসাব করে ফেলি। তাহলে আমরা এপ্রিল, এখন আমাদের প্রশ্ন বলছে কি ক্যালকুলেট দ্য ফোরকাস্ট ইচ ফোরকাস্ট ক্যাশ রিসিপ্টস ফ্রম রিসিভেবলস ইন এপ্রিল। এপ্রিল মাসের ফোরকাস্ট ক্যাশ রিসিপ্ট কি হতে পারে? তাহলে এপ্রিল মাসে ফোরকাস্ট ক্যাশ রিসিপ্টের মধ্যে আমার দেখেন আগের কোন কোন মাসের টাকা আসবে একটু বলেন তো। এপ্রিল মাসে আমার সেলস হচ্ছে $5,000, এখানে ইন মান্থ অফ সেল পাবো 10%, এপ্রিল মাসে যা বিক্রি করবো তার চেয়ে পাবো 10%, 40% পাবো মার্চ মাসের সেল থেকে, তাই না? ইন মান্থ আফটার সেল, তার মানে মার্চ মাসের সেল যা হবে তার 40% এপ্রিলে পাবো এবং 2 months আফটার সেল, তার মানে ফেব্রুয়ারি মাসের যে 45% আছে সেটা আমি পাচ্ছি এপ্রিল মাসে, তাই না? জি স্যার। তাহলে আমরা হিসাব করি ইন মান্থ অফ সেল 10%, তাহলে কত হলো? 5,000 থেকে 10% করলে কত? 500। তারপরে মার্চের 4,000 থেকে কত পাচ্ছি? 40% পাচ্ছি, কত টাকা হয়? 1,600। আর ফেব্রুয়ারিতে আমরা এটা 8,000 সেল করছিলাম, তার 45% আমরা গিয়ে মার্চ এপ্রিলে গিয়ে পাবো কত পার্সেন্ট হয়? 3,600। তাহলে 500 যোগ 1,600 যোগ 3,600 মোট কত টাকা? 5,700। ভেরি সিম্পল, এটাই হচ্ছে হিসাব যে আমি তাহলে এপ্রিল মাসের ক্যাশ বাজার করতেছি, কিন্তু আমাকে কিন্তু আগের মাসগুলোর এই যে সেলস টার্মস অনুযায়ী আমি কখন, যেহেতু ক্রেডিট সেল, আমি রিসিভেবল যেহেতু সব ক্রেডিটে, তো এই রিসিভেবলটা পাইতে কখনটা কোন সময় আমি এপ্রিল মাসে কি কোন সময় টাকাটা পাবো? এপ্রিল মাসের টাকা পাবো 10%, মার্চ মাসেরটা পাবো 40%, ফেব্রুয়ারিটা পাবো 45%। এই যে হিসাবটা, এটা হচ্ছে ফোরকাস্ট অফ ক্যাশ রিসিপ্টস। তাহলে আমার টোটাল 5,700 টাকা আমরা ফোরকাস্ট করলাম। একইভাবে আসেন যে ফোরকাস্ট ক্যাশ পেমেন্টস। ক্যাশ পেমেন্টস এর ফোরকাস্ট কিভাবে করব? ম্যানুফ্যাকচারিং বিজনেস মেক্স এন্ড সেলস উইজেটস। সেল করে, উইজেটস বানায় এবং সেল করে। ইচ উইজেট রিকোয়ার্স 2 units of raw materials which cost $3 each.
আচ্ছা, তার মানে প্রত্যেকটা উইজেট করতে আমার 2 ইউনিট অফ র মেটেরিয়াল লাগে, যেটা একটা ইউনিটের দাম হচ্ছে 3 টাকা করে, তাই তো? প্রোডাকশন এন্ড সেলস কোয়ান্টিটিস অফ উইজেটস ইচ মান্থ আর অ্যাজ ফলোস। প্রত্যেক মাসের প্রোডাকশন এবং সেল একই রকম। প্রোডাকশন এন্ড সেল কোয়ান্টিটিস অফ উইজেটস ইচ মান্থ আর অ্যাজ ফলোস। ডিসেম্বরটা দেখেন অ্যাকচুয়াল দিছে, সেলস এন্ড প্রোডাকশন ইউনিট ডিসেম্বরে অ্যাকচুয়াল দিছে 50,000 ছিল। জানুয়ারিতে বাজেট, ফেব্রুয়ারিতে বাজেট, মার্চের বাজেট। জানুয়ারি বাজেট করছি 55,000, ফেব্রুয়ারি বাজেট করছি 60,000, মার্চের বাজেট করছি 65,000 ইউনিট। তাহলে in the past the business has maintained its inventories of raw materials at 100,000 units. তাহলে আমার স্টক র মেটেরিয়াল স্টক ছিল 1000 ইউনিট। এটা আমাদের একটা ইনভেন্টরি লেভেল আগে থেকে আমরা মেইনটেইন করে আসতেছি। However, it plans to increase raw material inventories to 110,000 units at the end of January and 120,000 units at the end of February. জানুয়ারি মাসে আমি কি করব, আমরা 10,000 ইনভেন্টরি 1 লাখের জায়গায় 1,10,000 করব। তার মানে ইনক্রিজ হবে কত? 10,000 ইনক্রিজ হবে। আগে আমরা 1 লাখ মেইনটেইন করতাম, এখন জানুয়ারি মাসে গিয়ে আমরা চিন্তা করছিলাম জানুয়ারি মাসে আমাদের হয়তো বা সেল বেশি থাকতে পারে ফেব্রুয়ারি মাসে বা কিছু একটা, সেক্ষেত্রে আমরা জানুয়ারি মাসে স্টক আমার 10,000 বেশি লাগবে। জানুয়ারি মাসে আমরা ইনভেন্টরি 10,000 বেশি ধরতে হবে, ফেব্রুয়ারি মাসে ইনভেন্টরি 20,000 বেশি ধরতে হবে, কারণ ফেব্রুয়ারি মাসে স্টক রাখবো আমরা 1,20,000 স্টক রাখবো। তাহলে however it plans to increase raw materials in inventories to 110,000 units at the end of January and 120,000 units at the end of the February. The business takes 1 month's credit from its supplier. Business টা কি করে, সাপ্লায়ার থেকে 1 মাসের ক্রেডিট পায়। মাল যা কিনবো 1 মাস পরে পেমেন্ট, এই তো বিষয়টা। মাল যা কিনবো 1 মাস পরে পেমেন্ট। হ্যাঁ, তাহলে এবার হচ্ছে ক্যালকুলেট দ্য ফোরকাস্ট পেমেন্টস টু সাপ্লায়ার্স ইচ মান্থ ফর র মেটেরিয়াল পারচেজেস। তো ইচ মান্থ বলতে এখন আমরা কোন মাস ধরবো? একটা তো ডিসেম্বর অ্যাকচুয়াল দেওয়া আছে, আর বাজেট করবো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে ইচ মান্থ বলতে আমরা বাজেটিং মাসগুলিতে ফোরকাস্টিং করবো তাদের, তাই না? তার মানে কি ধরবো, কোন মাসে করবো? জানুয়ারি, ফেব্রুয়ারি এন্ড মার্চ, এই 3 মাসের আমরা ফোরকাস্ট করবো। সো আগে প্রথমে আমাদের কি করতে হবে, ইউনিট গুলিতে হিসাব করতে হবে। ইউনিট হিসাব না করলে তো আমরা কত টাকা হচ্ছে অ্যামাউন্টটা সেটা তো পাচ্ছি না। সো আমাদের তো একটা ডিসেম্বরের পেমেন্টটা আবার জানুয়ারিতে আছে, সো ডিসেম্বরটা সহ আমরা কনসিডার করতে হবে ডিসেম্বর মাসে কি হলো। তাহলে আপনি হিসাব করেন, এখন আমাদের ডিসেম্বর মাসের আমাদের কত ইউনিট সেল, কত ইউনিট লাগতেছে আমাদের ওয়েজেট 2 ইউনিট করে পার প্রোডাকশন ইউনিটে, যদি 1 লাখ 1 লাখ লাগতেছে, তাহলে ডিসেম্বর মাসে লাগতেছে আমার 1 লাখ, ডিসেম্বর মাসে আমাদের লাগতেছে 1 লাখ। ইনভেন্টরি কোনো ইনক্রিজ নাই ডিসেম্বর মাসে, এটা মাথায় রাখেন, কোনো ইনক্রিজ নাই। তাহলে ডিসেম্বর মাসে আমরা পারচেজ করবো 1 লাখ। 1 লাখে 3 টাকা করে, কত টাকা? 3 লাখ। এই 3 লাখ টাকা পেমেন্ট করবো কখন? জানুয়ারিতে। বলেন। জানুয়ারিতে করবো। গুড। এবার ফেব্রুয়ারি হিসাব করি, আমাদের 55,000 ইউনিট প্রোডাকশন হবে, 2 ইউনিট করে প্রোডাকশন লাগবে, তাহলে কত ইউনিট? 110। 1,10,000 ইউনিট, 1,10,000 ইউনিট আমার লাগবে। আর জানুয়ারি মাসে আমার ইনভেন্টরি ইনক্রিজ করবো আরো 10,000, তাহলে এই 10,000 যোগ করেন, তাহলে আমার মোট পারচেজ করতে হচ্ছে কত? 1,20,000। 1,20,000। 1,20,000কে 3 টাকা দিয়ে কিনলে কত টাকা লাগে? 3,60,000। 3,60,000 টাকা। 3,60,000 টাকা জানুয়ারিতে আমার যেটা কিনবো, পেমেন্টটা হবে কোন মাসে? ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি মাসে পেমেন্ট হবে। গেল। এবার আসেন মার্চ মাসে। মার্চ মাসে আমরা কি করবো? সরি, ফেব্রুয়ারিতে আসেন। জানুয়ারিতে গেল, ফেব্রুয়ারিতে আমাদের কত ইউনিট প্রোডাকশন? 60,000 ইউনিট প্রোডাকশন। 1,20,000। 60,000 ইউনিটে কত লাগছে ম্যাটেরিয়াল? 1,20,000। 60 দুগুণ 1,20,000 ইউনিট কিনতে হবে 3 টাকা করে। তারপরে আবার 10,000 যোগ করতে হবে স্যার, আরো 10,000 আমাদের 130 কিনতে যোগ হবে। করেন আরো, তাহলে আমার মোট 1,30,000 কিনতে হবে, তাই না? জি স্যার। 1,30,000 গুণ 3, তাহলে 3,90,000 টাকা আমার ফেব্রুয়ারিতে আমার কেনা হবে, এবং যার যে 3,90,000 টাকা পেমেন্ট করবো আমরা মার্চ মাসে গিয়ে, তাই তো? আর মার্চ মাসে গিয়ে আমাদের কিনতে হবে 65,000 গুণ 2 ইউনিট, তাহলে 1,10,000, 1,30,000 ইউনিট কিনতে হবে। কোনো ইনভেন্টরি ইনক্রিজ নাই আগের মতো, সুতরাং এখানে আর কোনো হিসাব নাই। সো আমার এটাও 3,90,000 টাকা। এইভাবে ফরম্যাট করে আমরা তাহলে বের করে ফেললাম কোন মাসে কত। আমি তারপর আপনাদেরকে ফরম্যাটটা দেখাই, মুখোমুখি হিসাব করলাম। ফরম্যাটটা দেখাচ্ছি, তাতে সবার একটু আরো ক্লিয়ার হবে।
দেখেন আমরা এখানে কি করলাম, when inventories of raw materials are increased, the quantities purchased will exceed the quantities consumed in the period. আমার তখন পারচেজটা বেশি করতে হবে, যেহেতু আমার কনজাম্পশন থেকে আরো কিছু ইনভেন্টরি রাখতে হবে বেশি স্টকে, সুতরাং আমার কিছু স্টকে রাখতে হবে। Figures for December are shown because December purchases will be paid for in January, which is in the budget period. Quality of raw materials, quantity of raw materials purchased in units. তাহলে দেখেন আমরা যেভাবে হিসাব করলাম ঠিক একইভাবে materials December, January, February, March are increase in inventory, সেটা দিছে আর units of business produce 50,000, 55,000, 60,000, 65,000। তাহলে জানুয়ারি মাসে ডিসেম্বর মাসে কি হলো, আমরা 50,000 জন্য 1 লাখ কিনলাম, জানুয়ারিতে গিয়ে 1,10,000 কিনলাম, আর এখানে ইনক্রিজ ইন ইনভেন্টরি 10,000 যোগ করলাম 1,20,000। ঠিক একইভাবে আমরা যেভাবে আলোচনা করছি সেভাবে আমরা সাধারণ টেবিলটা এভাবে হলো, হ্যাঁ 60,000 গুণ 120, 10,000 বাড়লো 1,30,000, এভাবে করে করে হিসাব করলাম। তারপর 3 দিয়ে গুণ করলাম at the rate of $3, 1 লাখের জন্য 3 লাখ টাকা, 1,20,000 জন্য 3,60,000, 1,30,000 3,90,000, 1,30,000 এইটা পেমেন্ট হলো কি, এখন পেমেন্ট হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। পেমেন্ট টু সাপ্লায়ার্স 3 লাখ, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে 3,60,000, মার্চে 3,90,000। Having established the purchase each month, we can go on to budget the amount of cash payments to suppliers each month. Here the business will take 1 month's credit. সুতরাং payments in January would be 3 lakh, February 3,60,000, March 3,90,000. At the end of March, there will be payables of 3,90,000 for raw materials purchased, which will be paid in April. Nothing difficult, inshallah. আশা করি সবাই বুঝতে পারছেন সবাই নাকি? কেউ বুঝেন না এমন কেউ আছেন? স্যার ইনক্রিজ ইন ইনভেন্টরিটা বুঝি নাই। ইনক্রিজ আমি মনে করেন জানুয়ারি মাসে আমাদের কিছু ইনভেন্টরি আমরা বেশি রাখতে চাই জানুয়ারি মাসে, সুতরাং ওটাই ইনক্রিজ ইন ইনভেন্টরি আমরা 10,000 বেশি করবো। সাধারণত আমরা 1 লাখ মেনটেন করি, কিন্তু আমরা জানুয়ারি মাসে 10,000 বেশি ইনক্রিজ, 10,000 বেশি কিনতে হবে জানুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে 20,000 বেশি রাখবো, তো ফেব্রুয়ারি মাসে আমাদের যা লাগবে তার চেয়ে 10,000 বেশি রাখবো। ওইটাই হচ্ছে ইনক্রিজ ইন ইনভেন্টরিজ, বেশি কিনবো কিছু ইনভেন্টরিটাকে বাড়াবার জন্য, যা প্রোডাকশন তার চেয়ে কিছু বেশি ইনভেন্টরি রাখবো আমরা। এটা আমাদের প্ল্যান করছি যে আমরা জানুয়ারি মাসে 10,000 ইউনিট ইনভেন্টরি থাকবে, ইনক্রিজ করব, আর ফেব্রুয়ারি মাসে 10,000 বেশি ইনক্রিজ করবো। সাধারণত 1 লাখ রাখি, জানুয়ারি মাসে রাখবো 1,10,000, ফেব্রুয়ারি মাসে রাখবো 1,20,000। না, তারপরে আবার 10,000 যোগ করব। হ্যাঁ 10 যোগ করবো। এই সো এটা হচ্ছে মোটামুটি হিসাব। স্যার প্ল্যানের মধ্যে তো 1,10,000, 1,20,000 বাড়ানোর কথা বলা আছে, আবার এক্সট্রা আরো 10,000 করে যোগ করতেছি কেন স্যার? এই যে যোগ করছে প্ল্যানেতে আমাদের সাধারণত এখানে বলতেছে যে আমাদের 1 লাখ করে আমরা ইনভেন্টরি মেনটেন করি। প্রশ্নের মধ্যে বলা আছে যে সাধারণত 1 লাখ করে আমরা ইনভেন্টরি মেনটেন করি। সো আমাদের প্ল্যান হচ্ছে কি, একটা প্ল্যান ইজ ফোরকাস্টিং। আমরা বিজনেস প্ল্যান হিসেবে করছে যে জানুয়ারি মাসে আমরা 10,000 করে আরো বাড়বো, ফেব্রুয়ারি মাসে আরো 10,000 বাড়াবো। প্লাস প্ল্যান ফোরকাস্টিং, আপনি যাই প্ল্যান করেন না কেন তাই তো ফোরকাস্টিং আপনার দেখাবে। সেই বাড়তি অ্যামাউন্টটা সবই তো লিখলাম স্যার 1,10,000, এরপরে আরো এক্সট্রা 10,000 কেন লিখছি? বাতলি অ্যামাউন্টটা সহ কত 1,10,000 কি বাতলি? জানুয়ারি 1,10,000 লিখলাম না, এটা তো 55,000 তো আমার আমার তো এখানে প্রোডাকশনে 55,000 জন্য 2 ইউনিট করে 1,10,000 লিখছি, বাড়তি অ্যামাউন্ট সহ লিখি দিই। এটা প্রোডাকশন অ্যামাউন্ট 1,10,000টা প্রোডাকশন 55,000 জন্য 2 ইউনিট করে 1,10,000, বাড়তি না। এটার পরেও আমার 10,000 টাকা আমি 10,000 রাখতে চাচ্ছি। আপনি একটু কোশ্চেনটাতে গেলে ভালো হয় স্যার। হ্যাঁ আমি যাচ্ছি কোশ্চেন। এই যে দেখেন, in the past the business has maintained its inventories of raw materials at 100,000 units. However, it plans to increase raw materials inventories to 110,000 units at the end of January and 120 units at the end of February. এখানে কোশ্চেনে বল, জি স্যার কোশ্চেনে বলে দিয়েছে যে ওরা প্রতি বছর 10,000 করে ইউনিট বাড়াবে। মাসে বাড়াবে বলে নাই, ওই স্পেসিফিক দুটো মাসে বলছে, জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে বলছে, স্পেসিফিক্যালি বলে দিয়েছে। তো ওই দুটো আমরা বাড়ায় করলাম, হিসাব করলাম, নাথিং এলস। এবার আসেন আরেকটা
এক্সাম্পল 2 গেল ও হ্যাঁ এক্সাম্পল 3 এবার হচ্ছে ফুল ক্যাশ ফ্লো ফোরকাস্ট এখন আমরা ক্যাশ রিসিট কিভাবে হিসাব করব ক্যাশ পেমেন্ট কিভাবে করব এটা দেখলাম এবার আমরা দেখব যে এক্সাম্পল 3 তে ফুল ক্যাশ ফ্লো ফোরকাস্ট রিসিপ্ট হিসাব করব পেমেন্ট হিসাব করব তো এটা এখানে মধ্যে আমার একটা স্টেটমেন্ট দেওয়া আছে আর ইনকাম the following budgeted income statement has been prepared for Quest company for the 4 months January to April year 5 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের জন্য ইনকাম স্টেটমেন্ট এখানে দিয়ে দিচ্ছে এবং কিছু অ্যাডজাস্টমেন্ট কি উল্টা আমাদের কি আরো কিছু অ্যাডজাস্টমেন্ট আছে সেগুলো এখানে বলে দিচ্ছে সো এগুলাতে কিভাবে আমরা করব আজকে এখন দেখি following budget income statement has been prepared for Quest company for 4 months January to April year 5 সেলস করব জানুয়ারিতে 60,000 ফেব্রুয়ারিতে 50,000 মার্চে 70 এপ্রিলে 60 কস্ট অফ প্রোডাকশন আর কস্ট অফ সেলস এর মধ্যে পার্থক্যটা কি বলেন তো কস্ট অফ প্রোডাকশন এন্ড কস্ট অফ সেলস প্রোডাকশন কত খরচ কস্ট অফ প্রোডাকশন ফর ফাইম কস্ট স্যার সাং কস্ট ফাইম কস্ট স্যার ফাইম কস্ট মুখ্য ব্যয় জি মুখ্য প্রাইম কস্ট আচ্ছা হ্যাঁ ঠিক আছে কস্ট অফ আর প্রোডাকশন কস্ট অফ সেলস স্যার ফ্যাক্টরি আবার সহ কস্ট অফ সেলস স্যার ফ্যাক্টরি আবার সহ স্যার আচ্ছা আমাকে বলেন যে আমাকে আপনারা প্রশ্ন উত্তর দেন সেলস এর সঙ্গে কস্ট অফ প্রোডাকশন বিয়োগ করব না কস্ট অফ সেলস বিয়োগ করব আমার প্রফিট আসতে গেলে কস্ট অফ সেলস স্যার তাহলে কস্ট অফ প্রোডাকশন আমি যা প্রোডাকশন করব তাই আমার কস্ট অফ প্রোডাকশন কিন্তু যা সেল করব তা তো আমার কস্ট অফ প্রোডাকশন দিলে হবে না যদি আমার ইনফরমেশন দেওয়া থাকে কস্ট অফ প্রোডাকশন কস্ট অফ সেল আলাদা দেওয়া থাকে তাহলে আমার কস্ট অফ সেলস এর আলাদা হিসাব করতেই হবে না তো ঠিক আছে আমাদের এখানে ইনফরমেশন দেওয়া আছে সেলস দেওয়া আছে কস্ট অফ প্রোডাকশন 50,000 32,550 ইনক্রিজ অর ডিক্রিজ ইন ইনভেন্টরি 5,000 তাহলে এটা থেকে ইনক্রিজ করলে মাইনাস করলে আমার কস্ট অফ সেলস পাইলাম কস্ট অফ প্রোডাকশন থেকে ইনক্রিজ ইন ইনভেন্টরি বিয়োগ করলে কস্ট অফ সেলস পাওয়া যায় এবং ডিক্রিজ ইন ইনভেন্টরি যদি হয় যোগ করলে আমার কস্ট অফ সেলস পাওয়া যায় আচ্ছা ওপেনিং প্লাস পারচেজ মাইনাস ক্লোজিং ইনভেন্টরি ওই ফর্মুলা যদি আপনি যদি রিঅ্যারেঞ্জ করেন তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন সো কস্ট অফ সেলস এর ইনফরমেশন আছে এখানে দেন গ্রস প্রফিট করতে আসলো 60,000 সেলস থেকে কস্ট অফ সেল 45 বিয়োগ করলো গ্রস প্রফিট পেলাম দেন অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং ওভারহেড দেওয়া আছে 8 দেন নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট নেট প্রফিটও দেওয়া আছে 15 থেকে 8 গেলে 7 12 থেকে 7 গেলে 5 এইভাবে দেওয়া আছে সো আমাদের এখানে ইনফরমেশন দেওয়া আছে সেলস কস্ট অফ প্রোডাকশন দেওয়া আছে কস্ট অফ সেলস দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং ওভারহেড দেওয়া আছে নেট প্রফিট দেওয়া আছে এখন আমাদের বের করতে হবে কি কিছু বলছেন কেউ আচ্ছা তো এখন আমাদের কি করতে হবে এখন কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে আমাদের আপনাদের যে নয়েজ আসতেছে আপনাদের মিউট করেন প্লিজ তো ওয়ার্কিং পেপারস এখন আমরা কিছু কি করব এখন প্লিজ এটা মিউট করেন আমি তো আপনাদের কথা আমি সঙ্গে মিউট করি হ্যাঁ তো এখন আমাদেরকে কি করতে হবে কিছু অ্যাডজাস্টমেন্ট আছে ওয়ার্কিং পেপার provided the following additional information কিছু আমাদের additional information আছে এখানে সেগুলো আমরা দেখব কনসিডারেশন আনবো 40% of the production cost relates to direct material সঙ্গে 40% of production cost related and materials are bought in the month prior to the month in which they are used আমরা এখন কি করব আমরা কতটুক প্রোডাকশন কতটুক মানে কস্ট বা ইনকাম বা সেলস এর থেকে রিসিভ কিংবা পেমেন্ট গুলো যেগুলো আছে ম্যাটেরিয়াল পেমেন্ট ওয়েজেস পেমেন্ট এগুলো হিসাব করব কোন মাসে কত এফেক্ট করে এটাই আমরা হিসাব করে বের করব তো বলতেছে যে 40% of the production cost relates to direct materials are bought in the month prior to month in which they are used money 50% of purchase are paid in the month of purchase the remainder are paid for 1 month later কি বলতেছে 40% of the production cost এই যে প্রোডাকশন কস্ট দেওয়া আছে আমাদের 50 এর 40% আমাদের কি আপনার ম্যাটেরিয়াল ওকে আর এই ম্যাটেরিয়াল মধ্যে ম্যাটেরিয়ালস আর বট ইন দ্য মান্থ প্রিয়র টু দ্য মান্থ ইন হুইচ দে আর ইউজড তার মানে আমি জানুয়ারি মাসে যেই
প্রোডাকশনটা ইউজ করব, যে ম্যাটেরিয়াল ইউজ করব সেটা আমরা এর আগের মাসে কিনবো। ম্যাটেরিয়ালস আর বট ইন দ্য মান্থ প্রিয়র টু দ্য মান্থ ইন উইচ দে আর ইউজড। তাহলে এই মাসের যে মাসে আমরা ইউজ করব তার আগের মাসে আমরা কিনবো, and 50% of purchase are paid in the month of purchase, এবং যে মাসে পারচেজ করব সেই মাসে 50% পেমেন্ট করব, and the remainder are paid for 1 month later, বাকিটা এক মাস পরে করব। তাহলে কি হচ্ছে আবার বলেন, প্রোডাকশন কস্টের 40% ম্যাটেরিয়াল সেটা আমরা বের করব। এই ম্যাটেরিয়াল আর বট ইন পিরিয়ড মান্থ ইন ওয়াচ আমার যে মাসে যখন ইউজ হবে তার আগের মাসে আমরা ম্যাটেরিয়াল কিনবো এবং 50% ওই মাসে পেমেন্ট করবো, 50% তারপরের মাসে পেমেন্ট করবো। যেমন ম্যাটেরিয়ালস আর বট ইন দ্য মান্থ পিরিয়ড দ্য মান্থ ইন উইচ দে আর ইউজড, 50% of purchases are paid in the month of purchase and the remainder are paid in the month later. আচ্ছা, তাহলে আমরা পেমেন্ট অফ ম্যাটেরিয়াল পারচেজ সেটা একটা হিসাব করবো। দেন আসেন পেমেন্ট অফ ওভারহেড কত সেটা দেখবো। 30% of production cost relates to direct labor which is paid for when it is used. তার মানে আমার প্রোডাকশন কস্টের 30% কি ওয়েজেস, প্রোডাকশন কস্ট যা আছে প্রোডাকশন কস্ট অফ প্রোডাকশন 55 50 50 32.5 50, এইটার আমার 30% হচ্ছে কি লেবার কস্ট, এবং লেবার কস্টের পেমেন্টটা কখন, টাইমিংটা কি, when it is used, যে মাসে খরচ করব ওয়েজেস লাগবে ওই মাসে পেমেন্ট করব। The remainder of the production cost is production overhead, তার মানে 40% ম্যাটেরিয়াল গেল, 30% ওয়েজেস গেল, আর বাকি কত পার্সেন্ট থাকে, 30 থাকে 30%। The remainder of the production cost is production overhead, তার মানে বাকি 30% কি ওই প্রোডাকশন করেছে, 30% হচ্ছে কি আমার ওভারহেড। এবং এই ওভারহেডের মধ্যে 5000 আর পার মান্থ ইজ এ ফিক্সড কস্ট, যেটা রিমাইন্ডিং থাকবে তার মধ্যে আবার 5000 হচ্ছে ফিক্সড কস্ট এন্ড which includes 3000 ডেপ্রিসিয়েশন, যেটার মধ্যে আবার 3000 ডেপ্রিসিয়েশন আছে। ডেপ্রিসিয়েশনটা কিন্তু আমাদের কোনো ফ্লো অফ মানি না, সুতরাং ফিক্সড বা ওভারহেড যেটা বের করব সেখান থেকে 5000 টাকা থেকে আমার 3000 টাকা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যেহেতু ডেপ্রিসিয়েশনটা কোনো আমাদের স্যার ফিক্সড কস্ট 2000 টাকা হবে স্যার। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, একটু অ্যাডভান্স বলে দিচ্ছেন, ফাইন। তাহলে আমরা আবার হিসাব করব একটু পরে। ফিক্সড প্রোডাকশন ওভারহেড কস্ট আর পেইড মান্থলি ইন এরিয়ার্স, তাহলে ফিক্সড প্রোডাকশন কস্টটা মান্থলি ইন এরিয়ার্স, এক মাস পর পর না, ফিক্সড প্রোডাকশন ওভারহেড কস্ট আর পেইড মান্থলি ইন এরিয়ার্স। এরিয়ার্স করে মান্থলি মান্থলি এরিয়ার করে, মানে এই মাসেরটা আগামী মাসে দিব, তারপর জানুয়ারিটা ফেব্রুয়ারি দেবো, ফেব্রুয়ারিটা মার্চে দেবো, এভাবে চলবে। রিমেইনিং ওভারহেড ইজ ভ্যারিয়েবল, তাহলে ওই 30% ওভারহেড থেকে আমাদের ফিক্সড ওভারহেড বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে ভ্যারিয়েবল ওভারহেড। তো ভ্যারিয়েবল ওভারহেডটা যেটা থাকবে সেটা থেকে আমাদের কি, দ্য ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড ইজ পেইড 40% ইন দ্য মান্থ অফ ইউসেজ এন্ড দ্য ব্যালেন্স মান্থ লেটার। তো ভ্যারিয়েবল ওভারহেড যেটা বের করবো সেখান থেকে আবার 40% ওই মাসে বের করবো, 60% পরের মাসে পেমেন্ট করবো। কথা বুঝে গেছে? এই তিনটা কথা বুঝে গেছে, 40% 30% ভ্যারিয়েবল ওভারহেড। এইখানে আমাদের কোনো প্রশ্ন কেউ করবেন? না স্যার, ঠিক আছে স্যার। সবাই বুঝছেন? জি স্যার। দেন আজকে আরো কি ইনফরমেশন দিছে, the administration and selling costs are paid quarterly. Administration selling paid কি করব কোয়ার্টারলি, টাইমিংটা কি তাহলে, কোয়ার্টারলি মানে কি 3 মাস পর পর। 3 মাস পর পর। তাহলে administration and selling costs are paid quarterly in advance, অ্যাডভান্স দি ফেলি। কখন কখন দিই, অন জানুয়ারি 1, এপ্রিল 1, জুলাই 1, অক্টোবর 1। তাহলে 3 মাস পর পর আমরা administration selling cost দিই। কত টাকা দিই, অ্যামাউন্ট পেয়েবল ইজ 15,000 পার কোয়ার্টার। তাহলে একবার আমরা দিব, প্রত্যেক কোয়ার্টারে দিব। আচ্ছা গেল। তারপর ট্রেড পেয়েবলস অন 1 জানুয়ারি ইয়ার 5 আর এক্সপেক্টেড টু বি ডাইরেক্ট ম্যাটেরিয়াল 10,000, প্রোডাকশন ওভারহেড 11,000। তাহলে জানুয়ারি 1 তারিখে মানে ওপেনিং ব্যালেন্স, ডাইরেক্ট ম্যাটেরিয়াল ওপেনিং ব্যালেন্স। তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল একটা পেমেন্ট আছে না আমাদের এখানে, আগের মাসে এবং পরের মাসে। আমাদের এখানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল হিসাব করছিলাম, আগের মাসে কিছু পেমেন্ট, পরের মাসে কিছু পেমেন্ট, একটা হিসাব করছিলাম না আমাদের, মনে আছে? একটু আগে করলাম আমরা। সেখানে একটা ওপেনিং ব্যালেন্স ডাইরেক্ট ম্যাটেরিয়াল 10,000 এবং প্রোডাকশন ওভারহেড 11,000। প্রোডাকশন ওভারহেড এরকম করছি, এক মাস পর ওই মাসে কিছু পেমেন্ট, আগামী মাসে পরের মাসে কিছু পেমেন্ট। সো ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ওভারহেডের ওপেনিং ব্যালেন্স আছে কি লিখছে, ট্রেড পেয়েবলস অন 1 জানুয়ারি ইয়ার 5 আর এক্সপেক্টেড টু বি ডাইরেক্ট ম্যাটেরিয়ালস 10,000, প্রোডাকশন ওভারহেডস 11,000। 1 থেকে 1.5 মিনিট একটু গ্যাপ নিচ্ছি, আজান হচ্ছে। ওকে, আপনারা একটু পড়েন, এর মধ্যে আজানের মধ্যে পড়েন মনে মনে।
জি আমরা আছি একসঙ্গে। জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। তাহলে যতটুকু পড়লাম, কেউ কোনো প্রশ্ন করবেন এখানে এখানে এর মধ্যে? স্যার তারপরে আসছে অল সেলস আর অন ক্রেডিট। সেলস যা করবো তার সব খুশি ক্রেডিট। 20% of receivables are expected to be paid in the month of sale and 80% in the following month. তাহলে যা সেল করবো, সেল কত আমাদের? সেল অ্যামাউন্ট এখানে বলা আছে না উপরে, সবার উপরে 60 60 50 70 60 সবটাই ক্রেডিট সেল। তার মানে 20% পাবো, যে মানে সেল করবো সেই মানে 20% পাবো। 60 20% জানুয়ারি দেবো, 80% ফেব্রুয়ারি দেবো। ফেব্রুয়ারির 50-এর 20% ফেব্রুয়ারি মাসে পাবো, 80% পাবো জানুয়ারি থেকে। জানুয়ারি যে 80% সেটা ফেব্রুয়ারি থেকে পেমেন্ট পাবো। মার্চে গিয়ে 20% মার্চে পাবো, আর ফেব্রুয়ারি 80% পাবো। এভাবে হিসাব করবো। সো বলতেছে সেলস on credit, 20% on receivables are expected to be paid in the month of sale and 80% in the following month. Unpaid trade receivables are at the beginning of January are where 44,000 unpaid trade receivables at the beginning then Ashan, the company intends to purchase capital equipment costing 30,000 in February which will be payable in March. তাহলে কোম্পানি কিছু ক্যাপিটাল ইকুইপমেন্ট কিনবে, মার্চ মাসে পেমেন্ট হবে, ফেব্রুয়ারি মাসে কিনবে কিন্তু মার্চ মাসে পেমেন্ট হবে। তাহলে কোন মাসে এফেক্ট হবে? এটা টাকাটা কোন মাসে যাচ্ছে আমাদের? মার্চ মাসে আমাদের 30,000 টাকা চলে যাবে, খরচ হয়ে যাবে। ব্যাংক ব্যালেন্স অন 1st January year 1 expected to be 6,000 নাকি এটা? 5,000 5,000 না না 6,000 স্যার, 6,000 স্যার। 6,000 স্যার 5,000 না স্যার, উপরে 5 একটু বাঁকা করা স্যার, এটা 6। আচ্ছা দেখ, আমরা এটা একটু পরে বুঝতে পারবো 5 না 6। যাই হোক, এটা 5,000 এটা আমাদের ওভারড্রন 5 স্যার 5। আচ্ছা, এই ওভারড্রনটা মানে কি বলেন তো? ক্রেডিট ব্যালেন্স স্যার। ইয়েস, ব্যাংক ব্যালেন্সটা ডেবিট ব্যালেন্স না, ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স স্যার। ক্রেডিট ব্যালেন্স আমার ব্যাংক থেকে লোন নিছিলাম। ওভারড্রন নিয়ে আমরা বারবার আলোচনা করি। ওভারড্রন নেগেটিভ ব্যালেন্স স্যার। নেগেটিভ ব্যালেন্স। নেগেটিভ ব্যালেন্স। জি স্যার। নেগেটিভ ব্যালেন্স থাকবে। সো আমরা দেখবো ওখানে এতে কিভাবে আমরা হিসাব করা যায়। সো এবার আমরা তা বুঝলাম তো না কিভাবে আমাদের হিসাব করবো। হ্যাঁ, তাহলে এবার আসলে হিসাব করি। প্রথমে আমরা তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কাজগুলোকে গুছাই নিই, মাথায় নিয়ে নিয়ে কি কাজ করতে হবে আমাদের। প্রথমে রিসিপ্ট এবং পেমেন্টস গুলো আমাদেরকে হিসাব করতে হবে। তো রিসিপ্টের জন্য আমার প্রথমে রিসিপ্টটা আমাদের একটাই সেলস এর বিষয়টা, ওটা থেকে আমরা রিসিপ্ট বের করে ফেলবো। দেন আমরা পেমেন্ট গুলো, ম্যাটেরিয়াল পেমেন্ট কখন কিভাবে হবে, হ্যাঁ, তারপরে আমাদের ওয়েজেস পেমেন্ট কিভাবে হবে এবং ওভারহেড পেমেন্ট কিভাবে হবে। ফিক্সড ওভারহেড আছে, ফিক্সড ওভারহেড থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিব। তাহলে আমার অ্যাকচুয়াল ফিক্সড যেটা 2,000 টাকা সেটা আমরা হিসাব করবো। আমার ভ্যারিয়েবলের মধ্যে গিয়ে কিভাবে হিসাব করবো, এই মাসে কত, পরের মাসে কত, এগুলো হিসাব করবো। কম্পিটিশন গুলো আমি দেখাচ্ছি, মুখে মুখে না বলে বরং ওখানে যাই, আপনার সলিউশনে যাই। সলিউশন দেখলে তাহলে আলোচনা করতে সুবিধা হবে। প্রথমে হচ্ছে আমাদের সেলস বের করতে হবে। Second, we can take each item of cash flow in turn and use working tables to calculate what the monthly cash flows are. Cash from sales, opening receivables 44,000, opening তো বলে দিছিল আমাদেরকে। জানুয়ারিতে কি হলো আমাদের 60,000 ক্যাশ রিসিভ কত 20%, জানুয়ারি মাসে যা বিক্রি করবে সেটা তার 20% এই মাসে, আর 80% ফেব্রুয়ারি মাসে। সো 60,000 এর 20% হচ্ছে কত 12,000, আর 80% 48, ওটা ফেব্রুয়ারি মাসে। ক্যাশ রিসিভ জানুয়ারি, ক্যাশ রিসিভ ফেব্রুয়ারি, ক্যাশ রিসিভ মার্চ। তাহলে জানুয়ারির সেলের 20% 12,000 জানুয়ারিতে পাইলাম, ফেব্রুয়ারিতে পাইলাম 80% 48,000 টাকা। ফেব্রুয়ারির 20% পাইলাম আপনার ফেব্রুয়ারি মাসে পাইলাম, আর বাকিটা পাবো আমরা পরের মাসে 40,000 টাকা। 50,000 এর 40% 80% থেকে 5,040 চলে গেল। মার্চে গিয়ে কি হলো, মার্চে 10% 7 দুগুণ 14 20% 14,000 চলে আসলো, আর বাকিটা পরের মাসে চলে যাবে। সো আমার ক্যাশ সেলস থেকে আমাদের
ক্যাশ রিসিভ জানুয়ারি মাসে হচ্ছে 44 + 12 56, ফেব্রুয়ারি মাসে হচ্ছে গিয়া 58, মার্চ মাসে হচ্ছে গিয়া 54। তাহলে ক্যাশ রিসিপ্টটা বের করে ফেললাম। এবার আমার পেমেন্ট গুলো বের করতে হবে। এপ্রিল মাসটা আসলো না কেন স্যার? দরকার নেই, আমাদের তো এপ্রিল মাস করতে পারে না, আমাদের 3 মাসে করতে বলছে। ও আচ্ছা 3 মাসের আমরা বাজেট করতেছি। এপ্রিল মাসেরটা যদি দিত ইনফরমেশন দিলে আমরা ইনফরমেশন করতাম। হ্যাঁ, 3 মাসের বাজেট করতেছি আমরা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। পেমেন্ট, এবার পেমেন্ট অফ ম্যাটেরিয়ালটা হিসাব করি আমরা। তাহলে আমাদের পেমেন্ট কি কি হবে মাথায় নেন। আমাদের ম্যাটেরিয়াল পেমেন্ট আছে, ওয়েজেস পেমেন্ট আছে, আমাদের ওভারহেড পেমেন্ট আছে। ওভারহেডের মধ্যে দুইটা, একটা ফিক্সড ওভারহেড, একটা ভ্যারিয়েবল ওভারহেড। তো পেমেন্ট গুলো কিভাবে করি আমরা দেখি। তো এখানে প্রশ্ন বলা আছে যেরকম ম্যাটেরিয়াল পারচেজেস আর মেড ইন দ্য মান্থ পিরিয়ড টু দ্য মান্থ ইন উইচ দে আর ইউজড। যে মাসে ব্যবহার করব তার আগের মাসে আমরা কিনবো। সো দ্য স্টার্টিং পয়েন্ট অফ ওয়ার্কিং আউট ম্যাটেরিয়ালস পারচেজেস এন্ড পেমেন্টস ফর দ্য পারচেজেস ইজ দ্য প্রোডাকশন কস্ট ইন ইচ মান্থ। তাহলে টোটাল প্রোডাকশন কস্ট আমার জানুয়ারিতে ছিল 50, ফেব্রুয়ারিতে 55, মার্চে 32,500, এপ্রিলে 50,000 দেওয়া আছে। ম্যাটেরিয়াল কস্ট এটার জন্য 40% জানুয়ারিতে, তাহলে 50,000 40% 20,000, 55 40% 22,000, 32,500 40% 13,000, এপ্রিলের 50,000 প্রোডাকশন কস্ট 40% 20,000। এটা হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট। তাহলে ম্যাটেরিয়াল কস্ট এটা প্রোডাকশন আমি যেটা করব আমার পারচেজ ইন মান্থ। তাহলে ফেব্রুয়ারিটা কিনতেছি এখানে 22,000, হ্যাঁ, জানুয়ারি মাসে কিনতেছি, তাহলে জানুয়ারি মাসে আমাকে পারচেজ করতে হচ্ছে ফেব্রুয়ারিটা। তারপরে জানুয়ারি মাসের যেটা ছিল এটা আগের মাসে কিনছি আমরা কিছু, যাই হোক সেটা আমরা একটু পরে আর একটু বুঝবো। তো ফেব্রুয়ারি মাসে এখানে যে 22,000 লাগছে পারচেজ ইন দ্য মান্থ, জানুয়ারি মাসে কিনতেছি কার জন্য? ফেব্রুয়ারি মাসের জন্য। আর জানুয়ারি মাসে যেটা দরকার ছিল সেটা কিন্তু ডিসেম্বর মাসে কিনছি আমরা, সেটা হচ্ছে আমাদের ওপেনিং ব্যালেন্স বলা আছে সেখান থেকে পাবো। আবার মার্চে ফেব্রুয়ারিতে দেখেন 13,000 কিনছি আর পারচেজ, কেন? মার্চ মাসে লাগবে। মার্চ মাসে গিয়ে আবার 20,000 কিনছি, কেন? কারণ এটা এপ্রিল মাসে লাগবে। আর এপ্রিল মাসেরটা আবার কিছু কিনতে ওটা আননোন, কারণ ফিগার দেওয়া নেই আমাদের, ওই জন্য আননোন রাখা আছে। পেমেন্টস আর মেড 50% in the month of purchase and 50% in the following month. The trade payables at 1st January will be paid in January since these represent 50% of material purchase in December. তাহলে কি হচ্ছে আমার ডিসেম্বরে 50% চলে আসতেছে, আর ওপেনিং ব্যালেন্সও দেওয়া আছে একই হিসাব 10,000 টাকা। হ্যাঁ, জানুয়ারি মাসের ওপেনিং ব্যালেন্স, ওপেনিং পেয়েবল ফর ম্যাটেরিয়ালস 10,000 টাকা। এই যে 20,000 টাকা দেখছেন জানুয়ারি প্রোডাকশন 20,000 টাকা, এটা কিন্তু 10,000 টাকা কিন্তু ওই মাসে দিচ্ছি, আর 10,000 টাকা এই মাসে দিচ্ছি। তো জানুয়ারি মাসে আমার 10,000 টাকা একটা ওপেনিং ব্যালেন্স অফ পেমেন্ট পেয়েবল আছে ম্যাটেরিয়ালের জন্য, 10,000 টাকা লিখলাম। এবার জানুয়ারি মাসের যে পারচেজ করছি তার থেকে কত পেমেন্ট হবে? জানুয়ারি মাসে আমরা পারচেজ করছি 22,000 ইউনিট, 22,000 ভিতরে আমরা 50% পেমেন্ট জানুয়ারি মাসে করবো, আর 50% পেমেন্ট করবো ফেব্রুয়ারি মাসে। তাহলে 22,000 জানুয়ারি মাসে 11,000, ফেব্রুয়ারি মাসে 11,000 টাকা পেমেন্ট পেয়েবল দেখাইলাম। ঠিক একই রকম ফেব্রুয়ারি মাসে 13,000 টাকা পেমেন্ট পারচেজ, তাহলে পেমেন্ট ফেব্রুয়ারি মাসে করবো 50% 6,500, মার্চ মাসে 6,500। আবার একইভাবে মার্চেরও 20,000 টাকা পারচেজ, যেটা মার্চে করবো 10,000 টাকা 50%, আর বাকি 10,000 টাকা পরের মাস চলে যাবে। পরের মাসে তাহলে একটা পেয়েবল ফর ম্যাটেরিয়াল এই জানুয়ারি মাসের মধ্যে 10,000 টাকা আছে, সেটা আবার পরবর্তী মাসে চলে যাচ্ছে ওপেনিং ব্যালেন্স হিসেবে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে টোটাল পেমেন্ট আমাদের এখানে পারচেজ থেকে জানুয়ারি মাসে আমরা 10 যোগ 11 21,000, ফেব্রুয়ারিতে 17,500, মার্চে 16,500 পেয়ে গেলাম ম্যাটেরিয়াল হিসাবটা। এবার আসেন এপ্রিল মাস দেখানো হয়েছে, এটা কি দরকার আছে স্যার? আমি আপনার কথা বুঝিনি, আবার বলেন তো। স্যার এই যে ম্যাটেরিয়াল যে পারচেজ করলাম যে এপ্রিল মাসে এখানে দেখানো আছে স্যার, এটা কি দরকার আছে? তাই বললাম, আমরা তো জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত করতেছি, এখানে এপ্রিল মাস দেখাইছে স্যার। এপ্রিল মাসে যদি না দেখান, এপ্রিল মাসের পেমেন্টটা আপনার এখানে 20,000, এই যে মার্চ মাসে কিনতেছিলাম আমরা পারচেজটা, সো এপ্রিল মাসে আমার যা লাগবে সেটা তো মার্চ মাসে কিনতেছি, তো মার্চ মাসে আমার আবার 50% পেমেন্ট আছে না? ফলোইং মান্থ স্যার, ফলোইং মান্থ অনেক মাসে পেমেন্ট আছে না মার্চ মাসে? এপ্রিল মাসেরটা তো আমি অ্যাডভান্স কিনতেছি মার্চ মাসে, সুতরাং এপ্রিল মাসে যদি না পাই তাহলে মার্চ মাসে পেমেন্ট হবে, আমি কেন বুঝবো? বুঝতে পারছেন? সেজন্য আমাকে ওখানে ওটা রাখতে হচ্ছে। তদ্রুপ আমরা এরকম অ্যাডভান্স হতে পারে, 1 মাস আগেরটাও হিসাব আনতে হতে পারে অনেক সময়। যেমন একটু আগে আমরা ওই অন্য ওই ডিসেম্বরে ওই যে ফোরকাস্ট ফর পেমেন্টের মধ্যে ডিসেম্বরে অ্যাকচুয়ালটা ধরছিলাম এক্সাম্পল 2 তে, কিন্তু আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ডিসেম্বরটা নিয়ে আসছিলাম হিসাবে আনছিলাম। সো আপনারটা ওই জন্য ধরতে হচ্ছে। Recording in progress.
আপনারা কি আমরা কি একসঙ্গে আছি? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার। ফাইন, আপনার রেকর্ডিং কি করতে কি আসলে বুঝলাম না। এনিওয়েজ, তো এবার আসছে পেমেন্টস ফর ওভারহেডস। ইন দিস এক্সাম্পল উই হ্যাভ টু সেপারেট ফিক্সড এন্ড ভ্যারিয়েবল ওভারহেডস, যেটা আমরা আলোচনা করেছি, এবং টোটাল ওভারহেডস কস্ট আর 30% অফ প্রোডাকশন কস্ট, মানে 100% মাইনাস 40% মাইনাস মানে 30% ডাইরেক্ট লেবার। তো আমাদের চলে আসলো 30% হচ্ছে গিয়া প্রোডাকশন ওভারহেড। তাহলে টোটাল প্রোডাকশন ওভারহেড হচ্ছে আপনার টোটাল প্রোডাকশন কস্ট 50, 55, 32.5, ওভারহেড 30% যদি হয় তাহলে 15,000, 50,000 30% 15, ফেব্রুয়ারিতে 16,500, মার্চে 9,750। এর মধ্যে ফিক্সড কস্ট 5,000 টাকা বলা আছে, ওটা বাদ দিলাম। তাহলে বাকিটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। তাহলে জানুয়ারি মাসে ভ্যারিয়েবল কস্ট 10,000, ফেব্রুয়ারি মাসে 11,500, মার্চ মাসে 4,750। তাহলে ফেব্রুয়ারি মাসে আমরা ভ্যারিয়েবল কস্টটা পেলাম। আচ্ছা, পেমেন্টের টাইমিং দেখবো পরে, আমরা একটু পরে। অফ দ্য মান্থলি ফিক্সড ওভারহেড কস্ট 5,000, 3,000 is depreciation which is not cash expenditure. Monthly fixed cost cash expenditure is therefore 2,000. কেন? ওই যে আমাদের 3,000 টাকা তো শুধু এটা কম্পিটিশনাল একটা এন্ট্রি, ডেপ্রিসিয়েশনটা, সুতরাং এটাকে বাদ দিয়ে ক্যাশ ফ্লো আসলে কি হবে? 2,000 টাকা হবে। এটা ফিক্সড, নন ক্যাশ আইটেম স্যার। এটা এটা ক্যাশ ফ্লো হচ্ছে না আমার। হ্যাঁ, নন ক্যাশ আইটেম স্যার, নন ক্যাশ আইটেম। Non-cash item. The opening balance of unpaid overhead cost at the beginning of January must consist of 2,000 fixed overhead and 9,000 balance আমাদের আবার ওভারহেড একটা ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে 11,000 টাকা। হ্যাঁ, সেখানে বলতেছে the opening balance of unpaid overhead cost at the beginning of January must consist of 2,000 টাকা ফিক্সড কস্ট। যে ফিক্সড কস্ট যেহেতু আমরা এক মাস পর পর পেমেন্ট করি, তাহলে আমার যে ওপেনিং ওভারহেড আছে তার মধ্যে 2,000 টাকা আমার কি ফিক্সড কস্ট আছে, and 9,000 টাকা balance is variable overheads. All these costs should be paid for in January. Acha, variable overheads are paid 40% in the month and 60% in the following month. তাহলে এবার দেখেন কিভাবে হিসাব করবো আমরা। ফিক্সড ওভারহেড প্রথমে করে বলি আমরা, আমাদের ওপেনিং ব্যালেন্স ফর ফিক্সড ওভারহেড হচ্ছে 2,000 টাকা জানুয়ারিতে, আর আমাদের অন্যান্য মাসে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2,000 ফিক্সড কস্ট ফিক্সড থাকবে। তাহলে 2,000 প্রত্যেক মাসে মাসে, হ্যাঁ, জানুয়ারি মাসে 2,000, ফেব্রুয়ারি মাসে 2,000, মার্চ মাসে 2,000। তাহলে জানুয়ারি মাসে যে 2,000 পেমেন্ট করছি, এটা আসলে কিন্তু কত মাসের পেমেন্টটা? ডিসেম্বরের পেমেন্টটা এই মাসে দিচ্ছি। আর ফেব্রুয়ারি মাসে যেটা দিচ্ছি সেটা কিন্তু জানুয়ারি মাসে পেমেন্ট দিচ্ছি। মার্চ মাসে যেটা দিচ্ছি সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে পেমেন্টটা করতেছি। যেহেতু আমার ফিক্সড কস্ট প্রশ্নে বলা আছে 1 মান্থ ডিলে করে আমরা পে করি, 1 মান্থ এরিয়ার করে পেমেন্ট করি। গেল ফিক্সড কস্ট হিসাব। এবার ভ্যারিয়েবল কস্ট হিসাব করি। আমার ওপেনিং ব্যালেন্স ভ্যারিয়েবল জানুয়ারি মাসে 9,000 টাকা আছে। এবার জানুয়ারি মাসের টোটাল ফিক্সড কস্ট আমরা যেটা হিসাব করছিলাম একটু আগে, 10,000, 11,500, 4,750, এটা বসাইলাম। এটা পেমেন্টটা কিভাবে হবে? 10,000, 11,500, 4,750। পেমেন্টটা কিভাবে হবে? 40% হচ্ছে কি ওই মাসেই, যে মাসে খরচ সেই মাসে 40%, বাকি 60% তারপরে মাসে। তাহলে 10,000 40%, 4,000, 60%, 6,000, জানুয়ারি, ফেব্রুয়ারি। 11,500 40%, 60%, 4,600, 4,900, 4,750 40%, 1,900। এবার জানুয়ারি মাসে টোটাল কত হলো? জানুয়ারি মাসে টোটাল আগের ওপেনিংটা সহ 13,000, ফেব্রুয়ারি মাসে 4,000, 10,600, মার্চে 6,900, 1,900 যোগ করলে 8,800। কেউ কোনো প্রশ্ন করবেন? বুঝছেন বিষয়টা কিভাবে হিসাবটা করলো? জি স্যার, ঠিক আছে স্যার। Okay, fine. The other items of cash flow are straightforward. অন্যান্য cash flow item গুলো straightforward আছে, although it is important to notice that the payments for administration and selling overhead are paid quarterly. ওটাতে আমরা কোয়ার্টারলি বলছি, আমাদেরকে প্রশ্ন বলছে, and the cash payments 15,000 টাকা is not the same as the total overhead cost for the quarter. Presumably there are depreciation charges within the legal cost given. Payments for direct labor are 30% of direct labor cost, সমান 30% of production cost in the month. এটা তো আমরা হিসাব করে আসছি, সেগুলো না। ওভারহেড কস্ট আমাদের ওয়েজেস কস্ট 30% of the direct labor production cost বলে দিচ্ছে, সুতরাং ইন দ্য মান্থ ওই মাসে পেমেন্ট হবে। সো এটা আমাদের স্ট্রেট ফরওয়ার্ড আমরা হিসাব করতে পারতেছি। এবার ক্যাশ বাজেট আমরা প্রিপেয়ার করার জন্য সমস্ত ইনফরমেশন রেডি হয়ে গেছে। এখন আমরা কি করব? ওই যে আমরা ক্যাশ বাজেট যে ফরম্যাটটা প্রথমে আমরা প্রোফর্মা দেখছিলাম, সমস্ত রিসিপ্ট গুলোকে আগে সাবটোটাল করবো, সমস্ত পেমেন্ট গুলোকে সাবটোটাল করবো, তারপরে নেট ক্যাশ ফ্লো বের করবো, তারপরে ওপেনিং ব্যালেন্স যোগ করে ক্লোজিং ব্যালেন্স বের করবো, এবং এক মাসে প্রতি মাসের পরবর্তী মাসে ওপেনিং ব্যালেন্স হবে। ঠিক একইভাবে দেখেন, সেলস থেকে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসে আমরা কাজ করতেছি। সেলস 56,000, 58,000,
54,000 লিখে দিলাম। পেমেন্টস ক্যাশ ক্যাপিটাল এক্সপেন্ডিচার কিনবো 30,000 টাকা কিনবো, কোন সময় মার্চে কিনবো বলছিলাম, ফেব্রুয়ারিতে কিনবো কিন্তু মার্চে পেমেন্ট হবে, তাহলে 30,000 টাকা লিখে দিলাম। দেন ফর ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট 21,000, 17,500, এগুলো সব আমরা হিসাব করছি, জাস্ট এখন শুধু বসাই দিচ্ছি, প্রফর্মা অনুযায়ী বসাই দিচ্ছি। ফর ডাইরেক্ট মেটেরিয়াল 21,000, 17,500, 16,500, ডাইরেক্ট লেবার হিসাব করছি 15,000, 16,500, 9,750, ফিক্সড ওভারহেড 2,000, ভ্যারিয়েবল ওভারহেড 13,000, 13,600, 18,800, and অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কোয়ার্টারলি যেহেতু শুধু জানুয়ারি 1 যাচ্ছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আরটাও এপ্রিলে কি পেমেন্ট হবে, সুতরাং এপ্রিল এখানে নাই, জানুয়ারিতে একবার দিলাম 15,000 টাকা লিখে দিলাম। টোটাল ফ্লো সব যোগ করলে কত হয় 66, হ্যাঁ 66,600, 46,600, 67,050 ফ্লো, টোটাল ফ্লো গেল। এবার আমরা টোটাল রিসিপ্ট থেকে টোটাল আউটফ্লো বের করলাম, বের করার পরে আমাদের এখানে হলো মাইনাস ফিগার 10,000, এখানে হলো গিয়া প্লাস ফিগার ফেব্রুয়ারিতে 11,400, মার্চে গিয়ে আবার দেখলাম যে আমাদের মাইনাস হয়ে গেল 13,500। এখন আমরা ওপেনিং ব্যালেন্স ছিল জানুয়ারিতে 5,000 ওভারড্রন বলা ছিল না ওপেনিং ব্যালেন্স? জি স্যার, ক্যাশের নেগেটিভ ব্যালেন্স স্যার। ক্যাশের নেগেটিভ ব্যালেন্স, তো নেগেটিভ ব্যালেন্স পাঁচটা বসাইলাম, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের ক্লোজিং ব্যালেন্সে গিয়ে আমার জানুয়ারি মাসে আরো 10,000 টাকা ডেফিসিট আছে আমার ওয়ার্কিং ক্যাপিটালে, সো আমার 15,000 টাকা আরো ওভারড্রাফট দিতে হবে, ক্লোজিং ব্যালেন্সটা আরো মাইনাস দিতে হবে। তার মানে এটা ওভারড্রন করতে হবে কোথা থেকে? ব্যাংক থেকে। ব্যাংক থেকে করতে হবে। ফেব্রুয়ারি মাসে কি দেখেন, ফেব্রুয়ারি মাসে যদিও আমার ওই মাসে ক্যাশ ফ্লোটা পজিটিভ ছিল 11,400, কিন্তু আগের মাসের ওপেনিং ব্যালেন্সটা আমি যদি আনি 15,000 টাকা নেগেটিভ ব্যালেন্সটা আনি, তারপরে আমি ফেব্রুয়ারি মাসে 3,600 টাকা ডেফিসিটে থাকতেছি। হ্যাঁ ওভারড্রাফট থাকবে স্যার, নেগেটিভ ব্যালেন্স। হ্যাঁ নেগেটিভ ব্যালেন্স আছে। আবার মার্চ মাসে গিয়ে দেখেন আমার এই যে ক্লোজিং ব্যালেন্সটা ফেব্রুয়ারিতে, এটা মার্চ মাসে গিয়ে আমার ওপেনিং ব্যালেন্স হিসেবে চলে যাচ্ছে, এবং ওপেনিং মার্চ মাসে যে আমার ক্যাশ ফ্লো সেটাও নেগেটিভ ছিল 13,050, ওর সঙ্গে আমি ওপেনিং ব্যালেন্স আরো নেগেটিভ 3,000, মোট 16,650। তাহলে মার্চ এন্ডে গিয়ে আমাদের কি হলো 16,650 নেগেটিভ ব্যালেন্স। তার মানে আমাকে প্রত্যেক মাসে কিন্তু কিছু ওভারড্রন ফ্যাসিলিটি নিতে হচ্ছে ব্যাংক থেকে, তাই তো বিষয়টা? জি স্যার, ঋণ করতে হবে স্যার, লোন করতে হবে ব্যাংক থেকে। জি স্যার, ঋণ করতে হবে, আমি চালাতে পারবো না। হ্যাঁ, আমরা কেন ক্যাশ ব্যালেন্স করবো? দিস ইজ দ্য রিজন। আমার কাছে কত টাকা লাগবে না লাগবে। এখন আমি যদি মনে করেন আমার লাগবে 16,650, আমি মানে তাহলে ওটা ব্যাংক থেকে আমি আগে থেকে ওটা বলে রাখতে পারি যে ভাই আমার মার্চ মাসে গিয়ে এত টাকা লাগবে, বা আমি আগে থেকে আমার একটা ওভারড্রাফট ফ্যাসিলিটি একটা লিমিট করে রাখতে পারি 16,650 টাকা, 20,000 টাকা বলতে ওভারড্রাফট করে ফ্যাসিলিটি আমি একটা গ্রান্ট করে রাখলাম ব্যাংক থেকে, যাতে আমার অপারেশনের মধ্যে গিয়ে আমি কোনো ঝামেলা না পড়ি। ক্যাশ যখন যা লাগবে আমাদের 20,000 টাকা লিমিট করা আছে, সুতরাং যখন যা লাগে আমি যদি ওভারড্রাফট করতে চাই, ওভারড্রাফট করতে প্রয়োজন তাহলে করলাম। হ্যাঁ, তাহলে ক্যাশ বাজারের রিজনটা কি? আমি প্রথম থেকে আমি বুঝতে পারলাম যে আমার এই বিজনেস করতে গিয়ে আমার কোথায় কখন আমার ক্যাশ লাগতে পারে, কখন কত লাগতে পারে, কখন কম লাগবে, কখন বেশি লাগবে, আগে থেকে একটা আন্দাজ করে রাখা, যাতে আমি হঠাৎ করে যেন অবাক হয়ে না যে হাই আমার তো টাকা নেই, আমি কি করবো এখন। হ্যাঁ, আমি পেমেন্ট করতে পারি, আমার ওয়েজেস আমার স্যালারি দিতে এমপ্লয়ীদের স্যালারি দিতে পারতেছে না, হাই কি করবো এখন, করতে পারবো, এই টাকা তো নাই অবস্থা। কিন্তু আমি যদি 3 মাস আগে থেকে জানি, তাহলে আমি ব্যাংক থেকে যদি একটা ওভারড্রাফট ফ্যাসিলিটি যদি আমি আগে থেকে গ্রান্ট করে রাখি, দেন ইউর লাইফ ইজ ইজি। আপনি ঠিক মতো বিজনেস করলেন, ওভারড্রনের ক্ষেত্রে আপনি আবার পেমেন্ট করতে পারতেছেন, পরে প্রফিট থেকে করতে পারবেন। বলতেছে কি অ্যানালাইসিস, দ্য কোম্পানি উইল বি ওভারড্রন থ্রুআউট দ্য 3-month period. Therefore, it is essential that it should have access to borrowings to cover the shortfall. The bank might already have agreed on overdraft facility. দেখছেন, আপনাকে you should have access to borrowings. You should have access to borrowings মানে কি? এক্সেস টু বোরিংস মানে কি? বোরিং করার মতো আপনার এক্সেস আপনার আগে থেকে রেডি করে রাখবেন, মানে ব্যাংকের সঙ্গে আপনি আগে থেকে কথা বলে রাখতে হবে যে ভাই আমার শর্টফল হতে পারে, অমুক সময় আমাকে দিবেন, আমার ফ্যাসিলিটি লাগবে, ব্যাংক আপনাকে দিবে। ব্যাংকে তো ব্যবসা হচ্ছে লোন দেওয়া আর ইন্টারেস্ট আর্ন করা। সো দেয়ারফর আপনি আগে থেকে ব্যাংকের সঙ্গে অ্যারেঞ্জমেন্ট করে রাখবেন। সো দ্য কোম্পানি উইল ওভারড্রন থ্রুআউট দ্য 3-month period. Therefore, it is essential that it should have access to borrowings to cover the shortfall. The bank might already have agreed on an overdraft facility, but this should be at least 16,650 minimum. যদি না হয় তাহলে তো কিন্তু আপনার হবে না। আপনি কতটুকু পর্যন্ত করবেন? আপনার লাগবে 16,650 টাকা। আপনার তো খামাখা আপনি যদি 10,000 ওভারড্রাফট করে ফ্যাসিলিটি নিয়ে রাখেন, তাহলে তো আপনার সমস্যা হতে পারে। যদি আপনার ওভারড্রাফট ফ্যাসিলিটি ব্যাংকের সঙ্গে অ্যারেঞ্জমেন্ট যদি 10,000 থাকে, তাহলে তো আপনি সমস্যা হতে পারেন, বা ইভেন কি 16,000 15,000 থাকলেও তো আপনি সমস্যা করতে পারেন।
So at least be 16,650 and ideally higher যেটা আমি বললাম যে 20,000 পর্যন্ত করে রাখেন, ideally higher to allow for the possibility that the actual cash flows will be even worse than budgeted. যদি 16,750 সাথে আরো যদি খারাপ অবস্থা হয় তাতেও যেন আপনি কভার করতে পারেন, সেজন্য ideally be higher your loan arrangementটা, overdraft facility arrangementটা। ঠিক আছে, কেউ কিছু বলবেন, কেউ প্রশ্ন করবেন, কেউ কোনো কারোর প্রশ্ন স্যার আছে? এখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 30,000 এটা স্যার কোথায় পেলো? প্রশ্ন পেলাম, এই যে প্রশ্ন চলে আসছি, হঠাৎ করে ক্লিক করছি, প্রশ্ন চলে আসছে। The company intends to purchase capital equipment costing 30,000 in February which will be payable in March. Clear? তাহলে ক্যাপিটাল ইকুইপমেন্ট মানে কি, কোন একটা মেশিন কিনবে আর কি, কোন একটা মেশিন কিনবে, হ্যাঁ, যেটা কস্টিং হচ্ছে 30,000 টাকা, ওইটা একটা ফেব্রুয়ারিতে কিনবে কিন্তু মার্চে পেমেন্ট হবে। স্যার ওপেনিং ভেরিয়েবল ওভারহেড যেটা 9,000 টাকা, এটা স্যার ওই যে প্রোডাকশন ওভারহেড 11,000, সেখান থেকে 2,000 ফিক্সড ওভারহেড বাদ দিয়ে 9,000 বসাইছি। কত পৃষ্ঠে আছেন বলুন তো, আমি ফট করে আবার এটা ক্লিক করছি, দেখি চলে আসছে 715 স্যার 715। হ্যাঁ, কি বলেন বলেন, ওপেনিং পেয়েবলস কোথা থেকে আসলো 9,000 টাকা? 9,000 জি স্যার, এটা ফিক্সড পেবল 2,000 বাদ দিয়ে 9,000 বসাইছি। জি জি 11,000 এর জি, মধ্যে হ্যাঁ 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 হ্যাঁ, প্রোডাকশন ওভারহেড 11,000 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওপেনিং তো 11,000 টাকা, মধ্যে কত মাসের 2,000 টাকা বাকি আছে না, ফিক্সড ওভারহেড অ্যাজ পার কোশ্চেন, কোশ্চেনে বলা আছে যে ফিক্সড ওভারহেড 2,000 টাকা কি হয়, এক মাস পর পর পেমেন্ট হয়। কোথায়? এই যে এখানে দেখেন, মাঝখানে দেখেন প্রশ্ন দেখাচ্ছি, এখানে আমার কার্সার দেখতে পাচ্ছেন আপনারা কম্পিউটারে? Fixed production overhead costs are paid monthly in arrears. The remaining overhead is variable. তাহলে 2,000 টাকা এখন মান্থলি আছে, সেটা বাদ দিয়ে বাকিটা 9,000 টাকা। বুঝা গেছে জিনিসটা? এটা কম্পিটিশনের প্রবলেম কিছুই নাই এখানে, শুধু টাইমিং ঠিক রাখবেন, আর কি কি ইনফরমেশন দেওয়া আছে সেই অনুযায়ী আপনারা জাস্ট বসায় দিবেন, হিসাব করে ওয়ার্কআউট করে সব রেডি করে জাস্ট ফরম্যাট অনুযায়ী বসায় দিবেন, আপনার অ্যানসারটা পেয়ে যাবেন। স্যার বলেন। যেখানে প্রতিটা ওয়ার্কিং এর উপরে যে একটু থিওরিটিক্যাল টাইপের প্যারাগ্রাফ টাইপের অনেক লেখা লিখছে, আমরা কি ওইগুলো লিখতে হবে নাকি শুধু ম্যাথ গুলো? না না, কিছু লিখতে হবে না, ওগুলো কিছু লিখতে হবে না, জাস্ট ক্যালকুলেশনটা করে জাস্ট বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দিচ্ছে। এখানে আপনার ওগুলো লেখার দরকার নেই, বুঝতে পারছেন? তারপরে তাহলে একই প্রাসঙ্গিক ক্রমে আরো কথা বলি, যে এখানে হাবিজাবি অনেক কথা লেখা থাকতে পারে, বুঝতে না, সব কথা কেমন আমার দরকার আছে কিনা, জাস্টিফিকেশন করে আপনি কোনটা নিবেন, কোন ইনফরমেশন দরকার হচ্ছে সেটা দেখবেন। আপনার মাথায় থাকতে হবে কি, আমার ভাই এই ফোরকাস্ট রিসিপ্টটা বের করতে হবে, ফোরকাস্ট রিসিপ্ট বের করার জন্য কি কি ইনফরমেশন আছে, কোন ইনফরমেশন, টাইমিংটা কি, এবং কোন কোন খাত থেকে আমার রিসিভ হতে পারে, কিংবা পেমেন্টটা কোন কোন খাতে হবে, এবং টাইমিংটা কি, কোন মাসে আমার এটা ইফেক্ট হচ্ছে। বাস ব্যবহার করে আপনারা প্রশ্ন যা দেওয়া থাকবে সেটা মাথায় রেখে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে বাস ওয়ার্কিং আউট করে, প্রথমে আপনারা ওই যে করবেন, রাফ আউট করে ওয়ার্কআউট করবেন, ওয়ার্কিং 1 2 3 4 করে করবেন, সব রেডি হয়ে গেল, ফরম্যাটে ফেলে দিবেন, অথবা ফরম্যাটটা প্রথম পৃষ্ঠে দিয়ে দিতে পারেন, দিয়ে ওয়ার্কিং গুলো পরে 1 2 ওয়ার্কিং 1 ওয়ার্কিং 2 ওয়ার্কিং 3 ওয়ার্কিং 4 এভাবে করে ওয়ার্কিং করে ফেলবেন, ফরম্যাটে বসায় দিবেন। লাস্টে অ্যানালাইসিসটা লিখবো স্যার। হ্যাঁ, আপনাকে ওই এইগুলা এই বাজেটিং এর মধ্যে যেটা আমি ফিল করি আর কি, মানে অনেক কথা লেখা থাকে, কিন্তু আপনাকে দ্রুত পড়তে হবে এবং ইনফরমেশন গুলো নিয়ে ফেলতে হবে। মাথায় কিন্তু রাখবেন, পড়ার আগে মাথায় রাখবেন যে কি লাগবে, আমি কি পড়তেছি, কেন পড়তেছি। আমি পড়তেছি রিসিপ্ট বের করতে হবে এবং পেমেন্ট গুলো বের করতে হবে, টাইমিংটা বের করতে হবে, ইফেক্টিভ কিভাবে কি কি ওয়ার্কআউট করতে হবে সেগুলো। সেই কনসেপ্ট যখন করবেন, তখন পড়ার সময় আপনার দেখবেন যে কিছু কিছু আপনার ওখানে মাথায় ঢুকে যাবে, আপনি তখন কিন্তু হিসাব করে পড়তে পারবেন। এই যে আমরা করার আগে কিন্তু প্রথম প্রশ্নটা কিন্তু আজকে ভালো মতো পড়লাম, পড়ার পরে তারপরে আমরা সলভে গেছি। সো একটু আগাই তাহলে ইন্টারপ্রিটেশন কাজ বাজারে গেল। প্রিপেয়ারিং ফোরকাস্ট ফ্রম এ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এখানে হচ্ছে তারপরে ব্যালেন্স শিট থেকে কিভাবে প্রিপেয়ারিং এ ফোরকাস্ট ব্যালেন্স শিট স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। যদি আমার ব্যালেন্স শিট দেওয়া থাকে, ব্যালেন্স শিট থেকেও আমার বলা যেতে পারে, যদিও আমরা এখানে বলা আছে চ্যাপ্টারে যে
আমাদের এই রিসিপ্ট এবং পেমেন্ট বাজেট থেকেই বেশি প্রশ্ন আসে, আর ব্যালেন্স শিটের আইটেম থেকে ওরকম প্রশ্ন আসে না। তারপরেও আমরা আলোচনা করবো আজকে। Preparing cash flow forecast from a balance sheet, statement of financial position, used to predict the cash balance at the end of a given period. This method will typically require forecasts of changes to non-current assets, acquisition, disposal. আমি মনে করেন ব্যালেন্স শিট দিচ্ছি, আমাকে ব্যালেন্স শিট থেকে বলছে যে তুমি এখন ক্যাশ ব্যালেন্সটা বের করো, তাহলে আমি কি করবো? আমার তখন তো দেখতে হবে কি আমার যে কি বলে আপনার কারেন্ট অ্যাসেটস এন্ড কারেন্ট লায়াবিলিটিস গুলো মাথায় আনতে হবে। যেহেতু ব্যালেন্স শিট, ওখানে আমার অ্যাসেটের আইটেম আছে আর লায়াবিলিটিস আইটেম আছে। তো আমার যেহেতু ক্যাশটাও কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়তেছে, সুতরাং কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি হিসাব করে অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিলে তো আমার ক্যাশটা আমি পেয়ে যাচ্ছি। ব্যালেন্সিং ফেয়ার করে ক্যাশটাকে বের করতাম। কিভাবে করবো? চেঞ্জেস টু নন কারেন্ট অ্যাসেট এবং কোনো আমার ক্যাশ টাকা অ্যাকুইজিশন, কোনো একটা লং টার্ম ফিক্সড অ্যাসেট কিনতেছি কিনা, চেঞ্জ টু নন কারেন্ট অ্যাসেটস, অ্যাকুইজিশন এন্ড ডিসপোজালস, যদি বিক্রি করি ওখান থেকে কিছু টাকা আসছে কিনা, ফিউচার ইনভেন্টরি লেভেলস, আমার ইনভেন্টরি লেভেল ইনক্রিজ যদি করে তাহলে সেখানে ক্যাশ ইনভলভ হয়ে যাবে। তাহলে ফিউচার ইনভেন্টরি লেভেলসে কি হচ্ছে, যদি ইনভেন্টরি বেড়ে যায় তখন ক্যাশ ইনভলভ হবে, সেটা কিন্তু হিসাব করবো। ফিউচার রিসিভেবলস লেভেলস, রিসিভেবলস যদি আমার বেড়ে যায় তার মানে কি, রিসিভেবল বেড়ে গেলে আমার ক্যাশ টাকা আমার কাছে থাকবে নাকি থাকবে না বলেন তো, আপনারাই বলেন। থাকবে না স্যার, থাকবে না। তো রিসিভেবল যদি আমার বেড়ে যায় তখন আমার ক্যাশ টাকা কমে যাবে, ওখানে একটা হিসাব আছে। ফিউচার পেয়েবলস লেভেলস, ফিউচার পেয়েবল যদি বেড়ে যায় তখন আমার ক্যাশের অবস্থা কি, বেড়ে যাবে স্যার, পারবে স্যার। ক্যাশের রিকোয়ারমেন্ট কমে গেল, ক্যাশ রিকোয়ারমেন্টটা কমে গেল। হ্যাঁ, তখন ক্যাশ রিকোয়ারমেন্ট কম থাকলেও আমার পেয়েবল যেহেতু আমার লম্বা ধরে আমি যত পেমেন্ট করে ডিলে করে পেমেন্ট করবো। চেঞ্জ টু শেয়ার ক্যাপিটাল অ্যান্ড লং টার্ম ফান্ডিং, দ্যাট ইজ ফর এক্সাম্পল ব্যাংক লোন, অ্যান্ড চেঞ্জ টু রিটার্ন প্রফিটস। Examination questions in this area can require you to calculate profit forecast and from forecast from or cash flow forecast from profit and statement of financial position forecast. যাই হোক, এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা যদি করতে যাই শেষ করতে পারবো না। আমার মনে হয় যে আমরা আপনাদের একটা টেস্ট অফ ইউর আন্ডারস্ট্যান্ডিং 7টাতে দেখাই, ওটা দ্যাট উড বি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। এটা একটু ক্লামজি আছে এখানে, এটা চাইতে আমরা 710 পৃষ্ঠা চলে যান, আপনারা 710 পৃষ্ঠা চলে যান। হ্যাঁ, আসছেন? এখানে আসছেন? হ্যালো, বুঝতে পারছেন আমাকে আপনারা? তাহলে আমরা এটা একটা টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং, এটাও স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন থেকে কিভাবে আমরা ক্যাশ বের করবো। এটা সিম্পল একটা অঙ্ক আছে, এটা করলে আমাদের মোটামুটি আইডিয়াটা হয়ে যাবে। সো দেখি, এটা টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং 7, জেড কোম্পানি হ্যাজ দ্য ফলোইং ব্যালেন্স শিট, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, June 30, 2003. নন কারেন্ট অ্যাসেটস, প্ল্যান্ট এন্ড মেশিনারি আছে 1,92,000, কারেন্ট অ্যাসেটস ইনভেন্টরি 16,000, রিসিভেবলস 80,000, ব্যাংক 2,000। তাহলে কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট মানে ফিক্সড অ্যাসেট 1,92,000, আর কারেন্ট অ্যাসেট গুলো 16,000, ইনভেন্টরি, রিসিভেবল 80,000, ব্যাংক 2,000, ব্যাংক 2,000। আচ্ছা, তাহলে টোটাল আছে 98,000। তাহলে টোটাল অ্যাসেট হচ্ছে 1,92,000 যখন 90,000, 2,90,000 টাকা হচ্ছে আমার টোটাল অ্যাসেট। ইকুইটি এন্ড লায়াবিলিটিস, ইস্যুড শেয়ার ক্যাপিটাল 2,16,000, রিটেন প্রফিটস 34,000, 2,50,000। কারেন্ট লায়াবিলিটিস, ট্রেড পেয়েবলস 10,000, ডিভিডেন্ড পেয়েবল 30,000, টোটাল কারেন্ট লায়াবিলিটি হচ্ছে 40,000। টোটাল ইকুইটি এন্ড লায়াবিলিটিস তাহলে 2,90,000, এই 2,50,000 যোগ লং টার্ম লায়াবিলিটি 2,50,000 আর হচ্ছে কারেন্ট লায়াবিলিটি 40,000, মোট 2,90,000। এখন কিছু ইনফরমেশন দেওয়া আছে। দ্য কোম্পানি এক্সপেক্টস টু অ্যাকোয়ার ফার্দার প্ল্যান্ট এন্ড মেশিনারি কস্টিং 8,000 টাকা ডিউরিং দ্য ইয়ার 30 জুন 2004। তাহলে 8,000 টাকার আমার যে ফিক্সড অ্যাসেট আছে এখানে 1,92,000 টাকা, এটা থেকে আমি আরো 8,000 টাকা বৃদ্ধি করব, অ্যাকুইজিশন করব। তারপর আসেন
the levels of inventory and receivables are expected to increase by 5% and 10% respectively. Receivable আমার inventory আমার 5% বৃদ্ধি করব লেভেলটা, আর রিসিভেবলটা আমার 10% বৃদ্ধি হবে, এবং এটা জুন 30, 2004 এর শেষে, ডিউ টু বিজনেস গ্রোথ। আচ্ছা, তারপর ট্রেড পেয়েবলস এন্ড ডিভিডেন্ড লায়াবিলিটিস আর এক্সপেক্টেড টু বি দ্য সেম এট 30 জুন 2004। ট্রেড পেয়েবলস এন্ড ডিভিডেন্ড লায়াবিলিটি গুলো একই রকম থাকবে। নো শেয়ার ইস্যুস ইজ প্ল্যান্ড, কোনো শেয়ার নতুন করে ইস্যু করবো না। and return profit for the year to 30 June 2004 are expected to be 42,000। আমার আগের রিটার্ন যেটা প্রফিট ছিল ওটা থেকে এখন বেড়ে ওটা 42,000 হবে। আগে কত ছিল? 34। তো plant and machinery is depreciated. Plant and machinery is depreciated on a reducing balances basis at the rate of 20% per annum for all assets held at the balance sheet date. তাহলে আমার ব্যালেন্স শিট ডেট, আমার ধরে নেক্সট ইয়ারে যে হবে, আমার তো মেশিনারি 1,90,000 থেকে আমি আর 8,000 বার করবো, 2 লাখ হবে। তো 2 লাখের মধ্যে আমার যে 20% যে ব্যালেন্সিং যে আছে ডেপ্রিসিয়েশন রেটটা, সেটাকে হিসাব করে ডেপ্রিসিয়েশনটাকে হিসাব আমাদের করতে হবে, করে তারপর আমরা হিসাব করবো। সো লেটস সি কিভাবে এটা বসাও। আমি প্রশ্ন আপনারা থাকেন, আমি চার্টে দিচ্ছি। আগে প্রথমে একটু বুঝে নিয়েছি কি করতে হবে আমাদেরকে। আমাদের এখানে যে অ্যাডজাস্টমেন্ট গুলো দিছে, এগুলোকে আমলে এনে এগুলোকে আমরা হিসাব করে নিয়ে আমাদের যে নন কারেন্ট অ্যাসেট গুলো আছে, নন কারেন্ট প্ল্যান্ট মেশিন বাড়বে কত হবে, ইনভেন্টরি বেড়ে কত হবে, রিসিভেবল বেড়ে কত হবে, ব্যাংক ব্যালেন্সটা আমরা ব্যালেন্সিং ফিগার করে পরে আনবো। আর ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস এটা দেখেন, বরং আমরা হিসাব করবো নেক্সট ইয়ারের জন্য প্ল্যান করতেছি। প্ল্যান্ট মেশিনারি বাড়বে, তারপরে ইনভেন্টরি বাড়বে, রিসিভেবল বাড়বে, ব্যাংক ব্যালেন্স যেটা 2,000 আছে সেটাকে আমরা এখন হিসাব করবো না, কারণ এটাই তো বের করবো আমরা। সুতরাং এটাকে আমাদের ব্যালেন্সিং ফিগার করে আনতে হবে। ইকুইটি লায়াবিলিটির মধ্যে শেয়ার ইস্যু হবে না। হ্যাঁ, তারপরে আমাদের রিটার্ন প্রফিট যেটা আছে সেটা বাড়বে, সেটা বেড়ে বর্তমান যেটা আছে এটার সঙ্গে নতুনটা যোগ হবে, যোগে কত হয় রিটার্ন নতুন বছরটা আবার যোগ হবে আমাদের। তারপরে আসেন ট্রেড পেয়েবলসটা তো আমাদের বাড়বে না বলছে, ডিভিডেন্ড পেয়েবলটাও বাড়বে না বলতেছে, থাকবে এরকমই। So let's see. পেজ কত? 724। আমি স্ক্রিনে দিচ্ছি, বরং আপনার প্রশ্ন থাকেন তাহলে স্ক্রিনটা করতে পারবেন। হ্যাঁ, তো প্রশ্নে কি বলা আছে আমাদের সেটা অনুযায়ী আমরা স্টেটমেন্ট করতেছি। দেখেন, you see, Z company balance sheet statement of financial position, non-current assets, plant and machinery 1,92,000 যোগ 8,000 টাকা। 8,000 কোথা থেকে আসলো? এক্সট্রা অ্যাড করতে স্যার, কিনছি আমরা 8,000 কিনছি, ইনটু 80% কেন? অ্যাকুয়ার করছে। ইনটু 80% কেন? ডিপ্রিসিয়েশন এখানে অ্যাডজাস্ট করা হয়েছে। হ্যাঁ, বুক ভ্যালুতে চলে আসলো 160। কারেন্ট অ্যাসেট কি আসলো আমাদের? 16,000 ছিল আগে, 16,000-এর 105%, মানে 5% বৃদ্ধি হবে কারেন্ট অ্যাসেট। ইনভেন্টরি আমার 5% বৃদ্ধি হচ্ছে, 16,000টা 1.05 দিয়ে গুণ করলেও 16,800 হবে। রিসিভেবল ছিল আমাদের 80,000, 10% বৃদ্ধি হবে, তাহলে 88,000, 10% বৃদ্ধি হবে। ব্যাংকটা ব্যালেন্সিং ফিগার সেটা আমরা পরে হিসাব করে আনবো, এটা এখন আপনারা মাথায় রাখিয়েন না। তাহলে আমরা একটু হিসাব করলাম, করার পরে আমরা চলে গেলাম কোথায়? ইকুইটি এবং লায়াবিলিটি। ইস্যুড ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল কত? 2,16,000। প্রশ্নটা আবার আছে। রিটার্ন প্রফিট গত বছর ছিল 34,000, এবছর হবে আরো 42,000, তাহলে আমার রিটার্ন প্রফিট আরো বাড়বে, বেড়ে 76,000 হয়ে গেল। এরপরে আমার ট্রেড পেয়েবলস 10,000, ডিভিডেন্ড পেয়েবলস 30,000, আগে যা ছিল এগুলো তাই না? কোনো চেঞ্জ তো নাই, তাই না? প্রশ্নতে কোনো চেঞ্জ বলা নেই। ওকে, তো আসলাম। সো আমাদের কি হলো? টোটাল ইকুইটি বেড়ে গেল 3,32,000। এখন আমরা আছে শুধুমাত্র ব্যাংক ব্যালেন্সিং ফিগারটা বের করবো। এখানে লেখা আছে, দেখেন, ব্যাংক ব্যালেন্সিং ফিগার। কিভাবে আসলো ব্যালেন্সিং ফিগারটা? Forecast is that the bank balance will increase 65,200, that is 67,500 minus 2,000 হচ্ছে আমার ওপেনিং ব্যালেন্স, and this can be reconciled as follows. এই বছরে আমার কি বাড়তেছে সেটা হিসাব করছি, সেটার সঙ্গে আমরা 2,000 টাকা যোগ করতে হবে। যেমন রিটার্ন আর্নিংস এখানে
রিটার্ন প্রফিট আমার 42,000 এবছর, অ্যাড ডেপ্রিসিয়েশন, যেহেতু ডেপ্রিসিয়েশন কোনো ফ্লো অফ মানি নাই, 20% অফ 2 লাখ, তাহলে 40,000, তাহলে 82,000 টাকা, লেস নন কারেন্ট অ্যাসেট অ্যাকিউয়ার্ড, যেটা আমরা টাকাটা চলে যাবে আমার কাছ থেকে, 8,000 টাকা বের করলাম, 74,000 টাকা। এগুলো সব ক্যাশ ডিলিং, ক্যাশ টাকা কোথায় আসবে কোথায় যাচ্ছে সেটা হিসাব করতেছি, ক্যাশ ব্যালেন্স হিসাব করার জন্য। ইনক্রিজ ইন ইনভেন্টরি আমার 800 টাকা হবে। কোথা থেকে আসলো 8,000 টা বুঝিনি স্যার। 8,000 টাকা উঠলো যে আমরা 8,000 টাকার ইকুইপমেন্ট কিনবো, 8,000 টাকা ইকুইপমেন্ট কিনবো না নতুন করে, প্রশ্নে বলা আছে না? আচ্ছা আচ্ছা, প্রশ্নে বলা আছে যে আমরা 8,000 টাকার কি কিনবো। আমি বলি আপনাকে, প্রশ্নে রিকোয়ারমেন্ট এতে লেখা আছে, দ্য কোম্পানি এক্সপেক্টস টু অ্যাকুয়ার ফার্দার প্ল্যান্ট এন্ড মেশিনারি কস্টিং $8,000 ডিউরিং দ্য ইয়ার। তাহলে ওই 8,000 টাকা যোগ করে আমার ডেপ্রিসিয়েশন 20% চার্জ করে দিয়ে চলে আসলো। ও তার ইনক্রিজ ইন রিসিভেবল, ইনক্রিজ ইন ইনভেন্টরি 8,000 টাকা, 800 টাকা, আর ইনক্রিজ ইন রিসিভেবল 8,000 টাকা, যেটা আমরা হিসাব করলাম একটু আগে। এই যে এখানে আমার ইনক্রিজ আগে ছিল 16,000, এখন 16,800 হয়েছে, তাহলে 800 টাকা বাড়ছে। আর রিসিভেবল আমার আগে ছিল 80,000, এখন 88,000, তাহলে 8,000 টাকা এটা বাড়ছে। সো আমার যদি ইনভেন্টরি বাড়ে তাহলে আমার ক্যাশ ইনভলভমেন্ট আছে সেখানে, সেটা আমার আসলো। ইনক্রিজ ইন রিসিভেবলস, ওখানে আমার ক্যাশ ইনভলভমেন্ট আছে, সেখানে 8,000 টাকা আসলো। সো আমার 8,800 টাকা আমার হাতে কম থাকবে, ক্যাশ টাকাটা আটকে থাকবে ওখানে। সো এটা মাইনাস করে আমরা টোটাল কি হলো আমাদের, টোটাল কি, যেমন এগুলো দেখেন রিটার্ন প্রফিট, এগুলো আমার কাছে টাকাটা থাকবে, রিটার্ন প্রফিট টাকাটা আসতেছে, তার আমার ডেপ্রিসিয়েশনটাও টাকা থাকতেছে 42,000, নন কারেন্ট অ্যাসেট কিনলাম টাকা চলে যাচ্ছে, টাকা কমে যাচ্ছে, ইনভেন্টরি টাকা আটকে থাকবে, ইনক্রিজ রিসিভেবল টাকা আটকে থাকবে, তাহলে 8,800 টাকা টাকা আটকে থাকবে, সুতরাং আমার টাকা কমতেছে। তাহলে আমার ইনক্রিজ ইন ক্যাশ ব্যালেন্স হচ্ছে আলটিমেটলি 74,000 থেকে 8,800 বাড়লে 65,200। ওপেনিং ব্যালেন্স ছিল 2,000, তাহলে আমার 2,000 যোগ 65,200, 67,200 এটা থেকে ব্যালেন্স শিট। This is the cash balance. So simple is that. এটা তেমন কোনো ঝামেলা নাই। এটা ছিলাম আমরা এই হলে গিয়ে মোটামুটি আমাদের ব্যালেন্স শিট থেকে কিভাবে করব। দেন ইউজিং স্প্রেডশিটস ইন ক্যাশ ফোরকাস্ট, স্প্রেডশিট দিয়ে আমরা করতে পারি, এটা আমরা এক্সেল দিয়ে যেটা করি সেটাই, যে মেনি বিজনেস প্রিপেয়ার ক্যাশ বাজেটস and forecast using computer and spreadsheet software such as Excel দিয়ে করতে পারি আমরা। এটা আমার টাইম সেভ হয়, সেনসিটিভিটি অ্যানালাইসিস করতে পারি এবং কনসিডারেশন করতে পারি। ক্যাশ ফ্লো ফোরকাস্ট ক্যান বি কনসলিডেটেড। সো এগুলা স্প্রেডশিট দিয়ে করলে যেভাবে আমরা স্প্রেডশিট দিয়ে কাজ করি সেটাই বলছে, ইউজিং স্প্রেডশিট ইজ ইন ক্যাশ ফোরকাস্টিং। আপনি স্প্রেডশিট দিয়েও ক্যাশ ফোরকাস্টিং করলে আপনার অনেক ইজি হবে। স্প্রেডশিট ছাড়া কিন্তু আমরা কোনো কাজ করতে পারি না। আপনাদেরকে যারা স্প্রেডশিট পারেন না, অবশ্যই স্প্রেডশিট আপনাদেরকে ইমিডিয়েটলি ভালোভাবে শিখতে হবে, স্প্রেডশিট ছাড়া হবে না। সেনসিটিভিটি অ্যানালাইজ করা যায় স্প্রেডশিট দিয়ে, ক্যাশ ফোরকাস্টিং করা যায়, কনসলিডেশন করা যায়। মেজার্স টু ইমপ্রুভ দ্য ক্যাশ ফোরকাস্ট সিচুয়েশনস, কি কি মেজার নেবেন ক্যাশ ফোরকাস্ট সিচুয়েশন করার জন্য, যেমন দ্য নেচার অফ দ্য ম্যানেজমেন্ট অ্যাকশন উইল ডিপেন্ড আপন দ্য অ্যান্সার্স টু দ্য ফলোইং কোয়েশ্চেনস। ডাজ দ্য ফোরকাস্ট ইন্ডিকেট এ কন্টিনিউইং ট্রেন্ড of an increasing surplus or an increasing cash deficit, or do not monthly balances do net monthly balances move between surplus and deficit on a seasonal basis? What size of cash surplus are forecast, if any? For how long will they be available? Are the forecast cash in deficits within the current overdraft facility? আপনার ওভারড্রাফট ফ্যাসিলিটি যেটা বর্তমানে ব্যাংকের সঙ্গে আপনি ডিল করে রাখছেন, সেটা কি আপনার ফোরকাস্টের সঙ্গে মিলতেছে নাকি মিলতেছে না? Which cash flows are to some extent discretionary, either in size or timing? So এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হয়। Measures to improve and possible decisions that could be taken to deal with forecast short-term cash deficits include additional short-term borrowing, negotiating a higher overdraft limit with the bank, the sale of non-term investments if the company has any, using different forms of financing to reduce cash flows in the short term, such as leasing instead of buying outright. আপনার লিজিং ইতে চলে গেলে হয়তো আপনার ক্যাশ টাকা ইনভলভমেন্ট হবে না,
যদি আপনি লিজিং কোম্পানির সঙ্গে ডিলে যান, লং টার্ম লিজিং 10 বছর 15 বছর, তখন আপনার ক্যাশ টাকাটা ইমিডিয়েটলি লাগতেছে না, সেগুলো যেতে পারে। এগুলো সাবধান। কিভাবে আপনি ইমপ্রুভ করবেন ক্যাশ ফ্লো সিচুয়েশনটা, এই আর কি মোটামুটি আমাদের এটা ছাড়া আর কিছু নাই। সো দিস আর দ্য থিংস আমরা আজকে কভার করলাম। ক্যাশ বাজেট, ক্যাশ ম্যানেজমেন্ট। সো এখানে কি ছিলাম? ক্যাশ কন্ট্রোল, reasons for holding cash, transactions, precautionary and investment, cash budget জানলাম, using spreadsheets quicker, easier, facilitates sensitivity analysis, or improving the situation, arranging financing, less assets, manage discretionary expenditure, manage working capital better. Preparation জন্য use a pro forma, provide workings for receipts and payments, interpretations, consider peaks and drafts, peaks and etc. Throws. Recording Anyway. stopped. So planning, timing of investment, and consider delaying discretionary expenditure. So that was the session today. এই আর কি মোটামুটি। তা আজকে আমাদের 30th ক্লাস ছিল, বাট আমাদের দুটো চ্যাপ্টার বাকি আছে। ইনশাআল্লাহ নেক্সট আমি একটা ক্লাস এক্সট্রা নিব, এটা আমি আইসিকে বলছি। আগামী ওটার মেল কি আমাদের যে ইমেলে আসে আইসিএম এর ইমেলে আসবে? হ্যাঁ হ্যাঁ, কালকে মঙ্গলবার দিন ক্লাস নিব না, একটা একই রকম আসবে, অসুবিধা নেই। অন্যান্য সময় আমার 30টা ক্লাসের মধ্যে হয়ে যায়, বাট এবার একটু ডিলে হইলো। আপনাদের অনেকগুলো কোশ্চেন ছিল, অনেক বেশি আলোচনা করছি, সেখানে টাইম গেছে, বাট ডাজন্ট ম্যাটার। টাইম গেলেও কোনো অসুবিধা নাই, অ্যাজ ফার অ্যাজ আই এম হিয়ার। একটা ক্লাস এক্সট্রা নিয়ে নেবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমাদের আশা করি শেষ হয়ে যাবে 17 and 18 ছোট ছোট চ্যাপ্টার আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তেমন কঠিন কিছু নেই, আমরা মোটামুটি কিন্তু কভার আপ করছি পুরা সিলেবাসটাকেই। সো এই আর কি। তো ঠিক আছে, তাহলে আজকে এখানে ক্লোজ করি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।